রেকর্ডিং এ চাপ দিতে গিয়ে আসলে এন্ড মিটিং এ চাপ দিয়েছি, ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, আবার আপনারা যুক্ত হয়েছেন, অসুবিধা নেই। হ্যাঁ, চলুন আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো ফোকাস রাইটিং, ব্যাংক জবের ফোকাস রাইটিং। আমরা যেহেতু এখন নতুন গভর্নমেন্ট, বিপ্লবী সরকার, অর্থাৎ অথরিটেরিয়ান গভর্নমেন্টের উৎখাতের পর নতুন যে সরকার এসেছে, এখন ফোকাস রাইটিং গুলো কিন্তু চেঞ্জ হবে প্রায় 80%। অর্থাৎ আগে, এখন অগাস্টের আগ পর্যন্ত যে ফোকাস রাইটিং গুলো আমরা পড়েছিলাম বা বইগুলোতে যে ফোকাস রাইটিং ছিল, সেগুলো এখন আর কোনো কাজে আসবে না। ওইভাবে বলা যায় মোটামুটি 80%ই কোনো কাজে আসবে না। 20% আমাদের কাজে লাগবে। আর হ্যাঁ, 20 থেকে 30% বাকিগুলো নতুন করতে হবে। তো ফোকাস রিডিং শুরু করার আগে আমরা যেটা বলতে চাই যে আমরা একটা সাজেশনে যাব যে কোন কোন ফোকাস রিডিং গুলো আমরা পড়বো। আমাদের তো সিলেবাসটা আগে জানতে হবে যে আমি কতটুকু পড়বো, কোন কোন ফোকাস রিডিং আমাকে পড়তে হবে, সেটার একটা সাজেশন যদি আমরা দেখি। দেখুন যে আপনাদের গ্রুপে আমরা দিয়েছি, সেটা আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি যে এই ফোকাস রিডিং, অর্থাৎ বৈপ্লবিক সরকার যতদিন আসবে, এখন সমসাময়িক যে পরীক্ষাগুলো হবে, আপাতত আমরা 16টা সাজেশন নিয়ে আসি। একটা হলো রিভলিউশন অফ স্টুডেন্টস এন্ড মাসেস অফ 2024। এটা বিভিন্ন নামে আসতে পারে, আপনার এটা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নামে আসতে পারে, কোটা মুভমেন্ট অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, এটা বিভিন্ন নাম হতে পারে। কোটা মুভমেন্ট অ্যান্ড ইটস আলটিমেট কনসিকুয়েন্স, রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস অফ 2024, এটার নাম হতে পারে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, যে নামেই হোক একই বিষয় থাকবে। এবং বর্তমান সময়ের যদি আপনি একটা এসে পড়তে চান, তাহলে এই এসেটা পড়বেন। এখন মানে একটা ফোকাস রাইটিং যদি পড়েন, তাহলে এই এসেটা পড়তে হবে, এই ফোকাস রাইটিংটা পড়তে হবে। 2 নম্বর হলো জেন জেড, এটা নতুন করে অনেক আলোচনায় এসেছে। জেনারেশন জেড, এটা পড়তে হবে আমাদের। তারপর দেখেন ইন্টারিম গভর্নমেন্ট আন্ডার লিডারশিপ ডক্টর মোহাম্মদ ইউনূস, হোপস অ্যান্ড চ্যালেঞ্জেস, প্রত্যাশা এবং চ্যালেঞ্জ যেগুলো আছে। কোটা মুভমেন্ট অ্যান্ড ইটস কনসিকোয়েন্স, কোটা মুভমেন্ট এবং এর ফলাফল, এটা অলরেডি আপনার রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস, এটার মোটামুটি 80%ই কভার করবে এটা। মানি লন্ডারিং, কজেস ইম্প্যাক্ট এন্ড রেমেডিস, খুবই গুরুত্বপূর্ণ একটি এসে হয়েছে এখন এই বর্তমান সময়ের জন্য। মানি লন্ডারিং, কজেস ইম্প্যাক্ট এন্ড রেমেডিস, রুল অফ রেমিটেন্স ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, স্কাই রকেটিং প্রাইসেস অফ আনবিডল প্রাইস লাইক ডেইলি এসেন্সিয়াল কমোডিটিস, কজেস ইম্প্যাক্ট এন্ড রেমেডিস, উইমেন এন্টারপ্রিনারশিপ এন্ড এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ, গ্রোয়িং নিড ফর ভোকেশনাল ট্রেনিং টু ডেভেলপ স্কিল প্রফেশনাল, বিং এ জব গিভার ইনস্টিড অফ জব সিকার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে তোমরা উদ্যোক্তা হও, তাই না? জব গিভার হও, মানে দাস হওয়ার পরিবর্তে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আপনার রিফরমেশনস ফর সেভ বাংলাদেশ, প্লাস্টিক পলিউশন ইন দ্য কান্ট্রিজ ওয়াটারওয়েজ অ্যান্ড রিভার্স, ফরেন লোন বার্ডেন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। আর তারপর আছে ডিপ্লিটিং ফরেন রিজার্ভ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য ইকোনমি, ডিফল্ট লোন কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, গ্লোবাল ওয়ার্মিং। আপাতত আমরা 16টা নিয়েছি, এর মধ্যে দুই একটা প্লাস মাইনাস হতে পারে, হয়তো দুই একটা বাদ যেতে পারে, আরো দুই একটা আসতে পারে, এটা সময়ের সাথে সাথে দেখা যাবে। তো আমরা এখন ফোকাস রাইটিং এর ক্ষেত্রে দেখেন আমাদের মূল কাজ যেটা হলো, আমরা যদি ফোকাস রাইটিং লিখতে চাই, আমাদের আসলে কাজ কি হবে? আমরা ফোকাস রাইটিং কি চাইলেই লিখতে পারবো? প্রথম কথা হলো এটা, ফোকাস রাইটিংটা আসলে কি? ফোকাস রাইটিংটা হলো একটা এসে, তাই না? এটা একটা শর্ট এসে বলা হয়, মানে এটা কিন্তু একটা এসে অথবা কম্পোজিশন। এসে বা কম্পোজিশন বা শর্ট কম্পোজিশন যেটাই বলি আমরা, তাহলে এটা হলো একটা এসে বা কম্পোজিশন। এসে বা কম্পোজিশন যেভাবে লিখতে হয়, সেভাবেই ফোকাস রাইটিংটা আমাদের লিখতে হবে, সেভাবেই ফোকাস রাইটিংটা একটু লিখতে হবে। তবে ফোকাস রাইটিং কম্পোজিশন গুলোর মধ্যে যে ডেসক্রিপটিভ কম্পোজিশন যেগুলো হয়, ফোকাস রাইটিংটা সাধারণত ডেসক্রিপটিভ কম্পিটিশন, এটা অনেকটা ডেটা বেসড করতে হয়। এটা মূলত আমাদের ডেটা বেসড করতে হয়, ডেটা থাকতে হয় একটু বেশি। ন্যারেটিভ গুলা সাধারণত কম থাকে। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে ন্যারেটিভ ইস্যুগুলো আমাদের কম থাকে। এর মধ্যে যেটা হয় যে ডেটা বেসড করতে হবে। আর এখানে আমাদের ধরেন কোন কোন ধরনের ফোকাস রাইটিং পরীক্ষায় আসে, সেটা হলো যে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আসে, ব্যাংকিং বিজনেস নিয়ে আসে, তাই না? আমরা যদি মোটা দাগে বলি যে কি কি ফোকাস রাইটিং পরীক্ষায় আসবে, কোন কোন নেচারের ফোকাস রাইটিং আসবে, এখানে ধরেন প্রথমে আমরা যদি বলি যে কন্টেম্পোরারি ইস্যু খুব গুরুত্বপূর্ণ। কন্টেম্পোরারি ইস্যুস, এখানে ধরেন 90% ন্যাশনাল, 10% ইন্টারন্যাশনাল।
90%ই থাকে ন্যাশনাল ইস্যুগুলো থেকে, 10% থাকবে ইন্টারন্যাশনাল। 90% ন্যাশনাল, 10% ইন্টারন্যাশনাল। এভাবে কন্টেম্পোরারি ইস্যুগুলো দিয়ে হবে। আরেকটা যেটা হয় সেটি হলো আপনার ধরেন ব্যাংকিং বিজনেস, হ্যাঁ, ব্যাংকিং বিজনেস, ব্যাংক যে কাজ কর্মকাণ্ডগুলো সেটা নিয়ে করে সেটা এখানে থাকে। ইকোনমিক ইকোনমিক রিলেটেড টপিকস, রিলেটেড টপিকস। তাহলে দেখেন আর হলো আপনার ক্লাইমেট ওয়েদার, ক্লাইমেট ওয়েদার, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, আর হলো আপনার এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। মোটা দাগে আমরা এই 4 ধরনের টপিক থেকে আপনাদের ফোকাস রেটিং আসবে। কন্টেম্পোরারি ইস্যুস, ব্যাংকিং বিজনেস, তারপর ইকোনমিক রিলেটেড টপিকস। ইকোনমিক ধরেন এখানে রিজার্ভ থেকে শুরু করে রেমিটেন্সের ফ্লো, প্রাইস হাইক, আনবিটেল প্রাইস হাইকের যে বিষয়গুলো আছে এগুলা। আর ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, গ্লোবাল ওয়ার্মিং, এগুলোর মধ্যে থেকে একটা থাকে। আর হলো সোশ্যাল, সোশ্যাল এখানে মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, এগুলার মেরিটস ডিমেরিটস, এই ইস্যুগুলো নিয়ে সাধারণত আমাদের ফোকাস রাইটিং পরীক্ষায় থাকবে। তাহলে প্রথম হলো যে আমাকে একটা কমপ্লিট আউটলাইন থাকতে হবে যে আমি কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস রাইটিং আমাকে পড়তে হবে সেটা সম্পর্কে জানতে হবে। কি কি ফোকাস রাইটিং আমি সামনে পরীক্ষা যখন দিতে যাব আমি কি কি ফোকাস রাইটিং পড়বো, আমি সামনের, এটা আমার গুরুত্বপূর্ণ, সেই ফোকাস রাইটিং এর আসলে কন্টেন্ট গুলো আমার কাছে রেডি আছে কিনা, আমাকে কন্টেন্ট রেডি থাকতে হবে। পরীক্ষায় গিয়ে আপনি চিন্তা করে ফোকাস রাইটিং লিখবেন সেটা কিন্তু আসলে সম্ভব না, কারণ পরীক্ষায় 15 মিনিটের মধ্যে লিখতে হবে, 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি চিন্তা করে লিখবেন, এটা অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, অনেক সময় যে আপনার কমন পড়ে নাই, ওই ন্যাচারের সময় 5-7 মিনিট 10 মিনিট আছে, তখন লিখতে পারতে হবে, মানে হাতে লেখা পারতে হবে। ইম্পসিবল না, কিন্তু অত ভালো হবে না। ভালো মার্কস যদি আমরা ক্যারি করতে চাই তাহলে ফোকাস রাইটিংটা কমন ফেলতে হবে। তো আমরা যদি 15টা ফোকাস রাইটিং করি, যেটাই আসুক এই ন্যাচারেরই হবে, যেটাই আসুক এই ন্যাচারেরই ফোকাস রাইটিং হবে। আচ্ছা, এখন দেখেন ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুটো বিষয় লাগবে আসলে। ফোকাস রাইটিং লিখতে গেলে আমার কি কি লাগবে, কারণ অনেকেরই ধারণা হলো যে স্যার আমি ইংরেজি ফোকাস রাইটিং লিখতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, কিছুই হাতে আসে না। এখন এটা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আহ খুবই উপযুক্ত একটি বিষয় যে আমার হাতে কোনো লেখা আসে না। তাহলে ফোকাস রাইটিং এর জন্য দুটো জিনিস লাগবে। একটা হলো দেখেন আইডিয়া জেনারেশন, এটার জন্য দুটো বিষয় লাগবে। একটা হলো আমার আইডিয়া জেনারেশন, আরেকটা লাগবে হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এবং এটা দুইটা ইন্টার রিলেটেড, একটা ছাড়া আরেকটা হবে না। একটা হলো আইডিয়া জেনারেশন, আরেকটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আইডিয়া জেনারেশন, আরেকটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এখন দেখো দুটো বিষয়, যে আইডিয়া জেনারেশন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা আমরা যদি বলি, তুমি ধরো একটা এসে লিখবা, ফোকাস রাইটিং লিখবা, সেটা সম্পর্কে তোমার ধারণা নেই। তোমার যদি ধারণা না থাকে, আসলে সত্যিকার তুমি কি ফোকাস লিখতে পারবো? ধারণা না থাকলে আমি কি লিখবো? তো ধারণাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক এসে আছে যেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আছে, সেটা হলেও লেখা যাবে। একদমই ধারণা নাই, যেমন ধরো জ্যান জেট, এটা একটা ফোকাস রাইটিং আসলো, এটা কি জিনিস এটা আমি জানি না। জ্যান জেট, বা শুধু শুনছি যে এই যে এখন যারা আন্দোলন করছে এরা জ্যান জেট, ইয়াং, যাদের বয়স ধরেন সর্বোচ্চ 13 থেকে 27 বছর, এটুকু শুধু জানেন। এটুকু জানলে তো একটা ফোকাস রেটিং লেখা যাবে না, যাবে? তাহলে আমাকে আইডিয়াটা থাকতে হবে। প্রথম কথা আমার আই হ্যাভ টু হ্যাভ আইডিয়া, আমাকে আইডিয়া থাকতে হবে। আরেকটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমি যে সেন্টেন্স গুলো লিখবো সেই সেন্টেন্স গুলো নির্ভুল হতে হবে। আপনার অনেক ভালো আইডিয়া আছে, খুব ভালো নলেজ আছে, কিন্তু সেন্টেন্স আপনি ভুল করেন, 10টা সেন্টেন্স লিখলে 5-6টা বা 7-8টা সেন্টেন্সই ভুল হয়, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না ওইভাবে, যেটা হলো 30% মার্কস পাবেন, সেটা দিয়ে কোনো কাজে আসবে না। তাহলে দুটো জিনিস একসাথে ডেভেলপ করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য আমরা তো ক্লাস করাচ্ছি আপনাদের, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন, ওই পার্টটার মাধ্যমে এটা আস্তে আস্তে কভার হচ্ছে। আর আইডিয়া জেনারেশন হলো এই ক্লাসগুলোতে করব। এখন আসেন, ধরেন একটা ফোকাস রাইটিং যদি আমি লিখতে চাই এরকম, রিভলিউশন 2024 প্রথম সাজেশন যেটা রাখছি, ধরেন রিভলিউশন, রিভলিউশন 2024, এই ফোকাস রাইটিংটা নিয়ে যদি আমরা লিখতে চাই,
এখন আবারও বলছি, সময় হলো 20 মিনিট ধরেন ম্যাক্সিমাম। আমাকে এখানে দেখেন ম্যাক্সিমাম আমাদের হলো ম্যাক্সিমাম ধরেন 20 মিনিটস টাইম। এই টাইমের মধ্যে আমাকে ফোকাস রাইটিং লিখতে হবে। আমি হয়তো এখানে ধরেন 300 ওয়ার্ডস, 300 টু ধরেন 350, এই রেঞ্জে লিখতে পারবো, সর্বোচ্চ 250 থেকে 350 বা 300 থেকে 350। তাহলে এটা কিন্তু খুব শর্ট একটা আছে, খুব মানে এক ধরেন আপনার আপনার পেজ হলে 2 পেজ, আপনি যেভাবে লেখেন 2 পেজ আপনার। তো এখন আমরা একটু শর্ট করেই করব, লেখা পড়ার সময় তো একটু বড় পড়বো, যাতে বাদ টাদ দিয়ে আনা যায়। এটা যদি ফোকাস রাইটিং হয় আমাদের, ধরেন বিসিএস এর এসে যেভাবে হয়, ফোকাস রাইটিংটা ওইভাবে অতটা আহ, আপনার বড় আকারে হবে না, একটু প্রিসাইজ ফর্মে হবে। তো এখানে যেমন আমরা কনক্লুশন থেকে ইন্ট্রোডাকশন পর্যন্ত লিখবো, কিন্তু কনক্লুশন কথাটা বলবো না, কনক্লুসিভ একটা ইন্ট্রোডাক্টরি একটা প্যারা লিখবো, কনক্লুসিভ একটা প্যারা থাকবে, আর বডিতে মানে একদম যেটা আমাদের ডেটাগুলো ইনক্লুড করতেই হবে, যে বিষয়গুলো আনতেই হবে সেটা আমরা বডিতে রাখবো। এখন ধরেন রিভলিউশন 2024 আমি ফোকাস রাইটিং লিখতে চাই, তাহলে আমাকে কোন কোন বিষয় কভার করতে হবে, কোন কোন বিষয়গুলা লিখতে হবে? আচ্ছা, এটা বলেন তো, লিজা বলেন যে এটাই যদি ফোকাস রাইটিং হয় আপনি কি কি পয়েন্টস এর উপরে লিখবেন? লিজা বলেন। ধরেন আমি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দিব। জি স্যার। ইন্ট্রোডাক্টরি প্যারা দিবেন। এটা ইন্ট্রোডাকশন কথাটা বলবো না, একটা প্যারা থাকবে, তারপরে কি লিখবেন? স্যার আসতেছে না মাথায় আর কি। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন। আচ্ছা আমিনুল, ইন্ট্রোডাক্টরি প্যারার পরে কি লিখবো? তারপরে যেভাবে স্টার্টিং হয়েছে আর কি, হ্যাঁ, রেভলিউশনটা স্টার্টিং গুড, ফাইন। তাহলে রেভলিউশন। স্টার্টিং পয়েন্ট অফ রিভলিউশন, তাই না? শুরুটা বলতে হবে না আমাদের? জি স্যার। তাহলে স্টার্টিং পয়েন্ট অফ রিভলিউশন, এখানে স্টার্টিং অফ রিভলিউশন, স্টার্টিং অফ রিভলিউশন। রিভলিউশন, হ্যাঁ, এটা রিভলিউশনের শুরু। শুরুটা কখন হলো? রিভলিউশন শুরুটা আমার যেহেতু 16ই প্রেসাইজ, জুলাই 16ই জুলাই। না 16 জুলাই আগে বলেন। স্টার্টিংটা কখন হলো? কোন কোন পয়েন্টটা থেকে আসতে হবে বলেন? স্টার্টিংটা আমার কখন হয়েছে, কোন পয়েন্টটা থেকে আসবো? এটা কিন্তু, হ্যাঁ, তখন থেকে আসবে, ইয়েস। তার মানে হলো যে এটা একটা সেটেলড ইস্যু ছিল, তাই না? অর্থাৎ কোটা, এখানে স্টার্টিং পয়েন্ট অফ রিভলিউশন থ্রু কোটা মুভমেন্ট, এখানে দেখেন স্টার্টিং পয়েন্ট অফ রিভলিউশন আপনি লিখবেন থ্রো কোটা মুভমেন্ট। এটা হলো থ্রো কোটা মুভমেন্ট, কোটা মুভমেন্টের মাধ্যমে শুরু হলো। এখানে আমরা নর্মালি এটা একটা কোটা ইস্যুটা একটা সেটেলড ইস্যু ছিল। এটা হাইকোর্ট যখন আমাদের কোটাটা অ্যাবলিশ করে যে অর্ডার, সেটা যখন বাতিল করলো, অর্থাৎ ক্যান্সেল করলো কোটা রিভলিউশনটা থ্রু হাইকোর্ট ভার্ডিক্টের মাধ্যমে, সেটা ছিল 4 জুন 2024। 4 জুন 2024 ছিল ওই দিন ছাত্ররা মানে এটার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লো, এবং ওইখান থেকে আসলে স্টার্টিংটা হলো, স্টার্টিংটা ওইখান থেকেই শুরু হলো। এবং ধরেন ওইখান থেকে আমি শুরু করবো যে ওই আদালতের আইনকে কেন্দ্র করে ছাত্ররা এটার বিরুদ্ধে আপনার বিক্ষোভে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে। এরপরে এখানে কিন্তু ওরা 1 মাসের একটা সময় দেয় এটা, এবং ওরা চাচ্ছিল যেটা এক্সিকিউটিভ বডির মাধ্যমে সমাধান যেন হয়, তাই না? মানে কোর্টের মাধ্যমে না, সরকার চাচ্ছিল জুডিশিয়াল সলিউশন, আর ছাত্ররা চাচ্ছিল এক্সিকিউটিভ বডির মাধ্যমে সলিউশন। অর্থাৎ ছাত্ররা চাচ্ছিল এক্সিকিউটিভ বডির মাধ্যমে সলিউশন। এবং এটার ক্ষেত্রে ওরা প্রথমে 1 মাসের স্পেসিফিক সময়, ঈদের বন্ধ ছিল, বিভিন্ন কারণের জন্য 1 মাসের একটা আলটিমেটাম দিয়ে দেয়, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়ে সবাই ঈদ করতে চলে যায়, ওই 1 মাস মোটামুটি চুপচাপ থাকে। তাহলে ওই স্টার্টিং পয়েন্ট আমরা ওই জুনের 4 থেকে বলবো, এবং আলটিমেটাম দিয়ে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়ে শেষ করে ওই পর্যন্ত আমরা বলবো। আচ্ছা, এখন আসেন তারপরে পয়েন্টটা কি হবে, তারপরে প্যারাটা। আন্দোলনের কেন্দ্রস্থান, একটু সুন্দর করে বলেন। পয়েন্টগুলো কিন্তু আমার হতে হবে খুব সুন্দর, যাতে মূল মেসেজটা আমাদের এখানে চলে আসে, যাতে আমাদের মূল মেসেজটা চলে আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বলেন। হ্যাঁ, লিজা বলেন। লিজা, এর পরের লাইনটা। পরের প্যারাটা কি হবে? প্যারা, পরের প্যারা।
হিমেল বলেন পরের প্যারা কি লিখবো? বলেন আচ্ছা। কামরুন হার বলো। মানে পয়েন্ট না আসলে তুমি লিখতে পারবে না, কথায় মাথায় আমাকে পয়েন্ট। এখন দেখো, আন্দোলন শুরু হলো, তারপর আন্দোলনটা কিভাবে হলো? প্রথম 2 সপ্তাহ পিসফুল ছিল না? তাহলে সেটা একটা পয়েন্ট, জি এটা স্যার। গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে পিসফুল এজিটেশন ছিল পরে মানে ফার্স্ট 2 উইকস অফ জুলাই, জুলাই 16 তারিখ পর্যন্ত, 15 তারিখ, 15-16 পর্যন্ত। তাহলে এখানে পিসফুল এজিটেশন ফর দ্য ফার্স্ট 2 উইকস অফ জুলাই। তাহলে পিসফুল এজিটেশন ফর দ্য ফার্স্ট 2 উইকস অফ জুলাই, তাহলে এটা একটা প্যারা আমাদের, এটা একটা প্যারা। আরেকটা হলো পিসফুল এজিটেশন, পিসফুল এজিটেশন ফর দ্য ফার্স্ট 2 উইকস, 2 উইকস অফ জুলাই। তাহলে পিসফুল এজিটেশন বা মুভমেন্ট ফর দ্য ফার্স্ট 2 উইকস অফ জুলাই, জুলাইয়ের প্রথম 2 সপ্তাহে পিসফুল এজিটেশন। পিসফুল এজিটেশন ফর দ্য ফার্স্ট 2 উইকস অফ জুলাই, জুলাইয়ের 2 সপ্তাহে পিসফুল এজিটেশন। পিসফুল এজিটেশন, তারপরে কি হলো? আন্দোলনটা ভায়োলেন্ট হলো না? এর ফলে ভায়োলেন্ট, যেটা এখানে অত বেশি পয়েন্ট বলা যায় না, বিসিএস এসে হলে অনেকগুলো পয়েন্ট আনতে পারবো আমরা, এখানে অত পয়েন্ট আনতে পারবেন না, সময় কম। ম্যাক্সিমাম 5টা পয়েন্টের মধ্যে এসে শেষ করবো আমরা, মানে ম্যাক্সিমাম 5টা পয়েন্টের মধ্যে এসে শেষ করবো, এটা চিন্তা রাখতে হয় মাথায়। আচ্ছা, তাহলে এখন দেখেন এরপরে 5 থেকে 6টা। এখন আসেন তাহলে এরপরে কি লিখবো? পিসফুল এজিটেশনটা গেল, তারপর বলেন। আন্দোলনটা ভায়োলেন্ট হলো, তাই না? ভায়োলেন্ট কেন হলো? আবু সাইদের মি- আবু সাইদের আগেই ভায়োলেন্ট হয়েছে। আবু হ্যাঁ বলেন, সেটা কি? এটা হলো যে আওয়ামী লীগ নেতাদের ইনস্টিগেশন, তাই না, প্ররোচনা। ওই যে ওবায়দুল কাদের বললো যে ছাত্রলীগই যথেষ্ট, শেখ হাসিনা আপনার ডেরিগেটরি মন্তব্য করলো, আওয়ামী লীগ লালাই দিল ছাত্রলীগকে, ওইটা ওরাই মূলত কনভার্ট করে দিল, এটা পিসফুলটাকে ভায়োলেন্টে রূপান্তর করলো। তাহলে এটা কিন্তু আপনার কনভার্সন হচ্ছে। তার মধ্যে আপনি লিখবেন যে ইনস্টিগেশন অফ রুলিং আওয়ামী লীগ লিডার্স টু কনভার্ট পিসফুল মুভমেন্ট ইনটু ভায়োলেন্ট ওয়ান। দেখেন ইনস্টিগেশন, পরের প্যারা হলো ইনস্টিগেশন of instigation of the ruling Awami League of the ruling Awami League ruling Awami League leaders to convert peaceful peaceful movement, convert peaceful movement into violent one, দেখেন instigation of the ruling Awami League leaders to convert peaceful movement into violent one। এখানে আপনি ঘটনাগুলো বলতে থাকবেন, শেখ হাসিনার যে রিমার্ক, ডেরিগেটরি রিমার্কস, রাজাকার বলা, ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, এবং জুলাইয়ের 16 তারিখে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ, ছাত্রদের উপর ব্রুটাল আক্রমণ। এখানে প্রায় 300-এর মতো ওই দিনই মেডিকেলে ভর্তি হয়, মেডিকেলে ট্রিটমেন্ট নেয় 300-র মতো স্টুডেন্ট। তাহলে এটা এখানে হয়ে গেল আপনার ইনস্টিগেশনের ফলে। এরপরে কি হলো? এরপরে প্যারাটা কি হবে? ওটা কি লিখবো? মানে ওইখানে ওই ঘটনাগুলো আসবে, বলছি প্যারা প্যারা তো অসংখ্য লেখা যাবে, কিন্তু আমার যেহেতু ফোকাস রাইটিং 5-6টার বেশি যাওয়া যাবে না, সময় তো 15-20 মিনিট, ওটা মাথায় রাখতে হবে। তারপরে প্যারা কি লিখবো বলেন? তাহলে ইনস্টিগেশন অফ দ্য রুলিং আওয়ামী লীগ লিডার্স টু কনভার্ট পিসফুল মুভমেন্ট ইনটু ভায়োলেন্ট ওয়ান, তারপরে বলেন। কারণ আপনি আইডিয়া, ওই যে পয়েন্ট চিন্তা করতে পারলে আপনার লেখাটা হয়ে যাবে। পয়েন্ট যদি আমি চিন্তা করতে পারি তাহলে আমার লেখাটা হয়ে যাবে, আর অসুবিধা নেই। বলেন। সরকারের সবগুলো ফোর্স, রাষ্ট্রের যতগুলো ফোর্স সবগুলো ব্যবহার করলো না সরকার? এখানে আপনার পুলিশ, বিজিবি, র্যাব, তারপরে আপনার পরে সেনাবাহিনী, এরপরে ইন্টারনেট শাটডাউন, কারফিউ। ফেসবুক বন্ধ, কারফিউ, তাহলে সবগুলো মেকানিজম নিয়ে আসছে না এটাকে কন্ট্রোল করার জন্য বা ফয়েল ব্যর্থ করার জন্য, মুভমেন্টটা ব্যর্থ ল করার জন্য অ্যান্ড ফোর্স। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মুভমেন্টটাকে ব্যর্থ করার জন্য সরকারের প্রচেষ্টা, ওইটা আপনি আসবেন। দেখেন তাহলে ইউজ অফ অল দা ফোর্সেস অফ দ্য স্টেট, আপনি লিখবেন ইউজ অফ অল দা ফোর্সেস of the state, use of all the forces of the state by the government of Sheikh Hasina
by the government of Sheikh Hasina, to fuel the movement, to fuel FOIL, to fuel the movement, এই আন্দোলনটা ব্যর্থ করার জন্য শেখ হাসিনা সরকারের রাষ্ট্রযন্ত্রের যে ব্যবহারটা, এখানে এখানে আর রাষ্ট্রযন্ত্রের সবগুলো ফোর্স এখানে ব্যবহার করা। এখানে যত কিছু তারা করেছে, জুলাই 16 তারিখে 6 জনকে হত্যা করা হলো, আবু সাইদ সহ। তারপরে ওই দিন ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয় রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল খালি করার ঘোষণা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটলো সংক্ষেপে একটা লাইন। তারপরে আপনার কারফিউ জারি। এরপরে এখানে ইন্টারনেট শাটডাউন, ফেসবুক বন্ধ। তারপর ছাত্রদের ওখানে আবার কমপ্লিট, মানে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রাইভেট ইউনিভার্সিটি নেমে গেল এবং ওইখানে ওরা মারা গিয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট সহ। এরপরে কমপ্লিট শাটডাউনের প্রোগ্রাম আসলো। হ্যাঁ, এই যে ঘটনাগুলো, ঘটনা প্রবাহ এখানে সব ইউজিং অল দ্য ফোর্সেস অফ দ্য স্টেট বাই দ্য গভর্নমেন্ট অফ শেখ হাসিনা টু ফুয়েল দ্য মুভমেন্ট, যা যারা করেছে এবং ছাত্ররা যা করেছে, মৃত্যুর যে বিষয়গুলো এখানে, এই সবগুলো এখানে আসতে থাকবে। এবং এই ঘটনাটা, এটা ধরেন আপনি ধরেন জুলাইয়ের একদম 3 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, 3-4 তারিখ পর্যন্ত ওই ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করব, ওই ঘটনাগুলো এখানে আলোচনা করব। তারপরে প্যারাটা কি হবে, জুলাই না, আগস্টের 3-4 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে আমরা এটা বলবো। তারপরে হলো আপনার সরাসরি যাবেন ফাইনাল ভিক্টোরি অন অগাস্ট 5। এরপরে হলো ফাইনাল ভিক্টোরি অন অগাস্ট 5। এরপরে আমরা যেটা যাব সেটা হলো ফাইনাল ভিক্টোরি অন অগাস্ট 5। ফাইনাল ভিক্টোরি অন অগাস্ট 5, ফাইনাল ভিক্টোরি অন অগাস্ট 5। এরপরে আমাদের এখানে ফাইনাল ভিক্টোরিতে আমরা 4 তারিখে রাতে থেকে যে আপনার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলো। তারপর এখানে সকল স্তরের মানুষ, 4 তারিখে বিক্ষোভ সারা দেশে, একদিনই প্রায় আপনার 100 লোক মারা গেল। এরপরে ওই দিন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলো এবং পরের দিন যে ঘটনা প্রবাহগুলো ঘটলো, ওই ঘটনা প্রবাহ 2টার দিকে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেল। এবং এর ফলে কি হলো, আমাদের ইয়ের যে বিষয়টা হলো, এর মাধ্যমে মানে আপনার সফল হলো সেটা আমরা বলবো। এরপরে হলো আমাদের কনক্লুসিভ প্যারা। এরপরে যেটা আমরা যাব এটা হলো কনক্লুসিভ প্যারা, কনক্লুসিভ প্যারা। এরপরে হলো আমাদের কনক্লুসিভ প্যারা। এইভাবে আমরা লিখবো। হিমেল একটাই নাও, সাজেশন নাও। আচ্ছা, তাহলে দেখেন এরপরে এখন এই যে ফোকাস রাইটিং গুলো আমরা লিখবো, এগুলোর ক্ষেত্রে যেটা বলা হয় যে কোনো এসে, যেহেতু এটা এসে রাইটিং, এখানে আমরা ইন্ট্রোডাকশনে কনক্লুশন ডিটেলস বলবো, টোটাল এখানে আশাবাদ ব্যক্ত করব এটা। যেমন ধরেন কনক্লুশনে কি বলবেন, তো যেটা একটা রিভলিউশন যে হয়েছে, এই রিভলিউশনটা মানে কিভাবে হলো, সকল স্তরের পথের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এবং অনেকগুলা শত শত প্রাণের বিনিময়ে আসলে এই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা ফাইনাল ভিক্টরিটা হয়েছে। এবং ফ্যাসিজমের 2 দশক ধরে চালিত ফ্যাসিজমের আপনার উৎখাত হয়েছে বা পরিসমাপ্তি করেছে। এখন তাহলে যে আশা নিয়ে এইটা হয়েছে, সেই আশার যে ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, সেটা গঠন করার জন্য কি করতে হবে, যারা রিভলিউশনিস্ট তাদের এবং যারা সাপোর্টার তাদের এবং সকল স্তরের মানুষ এটাকে কি করতে হবে, অর্থাৎ সমর্থন করতে হবে, যাদের সত্যিকার অর্থে ডিসক্রিমিনেটরি একটা সোসাইটি প্রতিষ্ঠা করা যায়। তা না হলে কি হবে, তা না হলে আহ, মানে যাতে করে এবং এবং এই বিপ্লবের মানে ব্যর্থ হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। অনেক ক্ষেত্রে বিপ্লব ব্যর্থ হয়, এটা যেন ব্যর্থ না হয়, মানে এই জন্য এই কাজগুলা করতে হবে। এখন ধরেন এটা যখন আমাদের পিসিএস হবে, আরো অনেক কিছু বলা যাবে, যেমন কনক্লুশন আগে বিপ্লব পরবর্তী সময়ে তারা কি করেছে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করবার জন্য যে কাজগুলো করেছে ওইগুলো আসবে, আরো অনেক কিছু আসবে। কিন্তু যেহেতু আমার শর্ট এসে ফোকাস রাইডিং, এখানে আমি অত কিছু লিখতে পারবো না। আমাকে মোটা দাগে মানে জাস্ট যে পয়েন্টগুলো দরকার সেটা আমরা এখানে বলবো। এখন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে বলছি যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে একটা ড্রামাটিক স্টার্টিং করা যায়। দেখেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা
ইন্ট্রোডাকশনে একটা ড্রামাটিক দেখেন, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা একটা ড্রামাটিক স্টার্টিং করতে পারি। ড্রামাটিক ধরেন স্টার্টিং করা যায়, ড্রামাটিক স্টার্টিং মানে এটা কোটেশনের মাধ্যমে সাধারণত করা হয়, কোটেশন প্রবাদ বাক্যের মাধ্যমে সাধারণত এটা করা হয়। এটা হলো দেখেন, এটা হলো করা হয় যে কোটেশন, কোটেশন প্রভাব, প্রভাব অথবা সেইং, এগুলোর মাধ্যমে আমাদের মনীষী বিখ্যাত ব্যক্তি সেইং, কোটেশন প্রভাব, এগুলোর মাধ্যমে আমরা এটা ড্রামাটিক স্টার্টিংটা করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা ড্রামাটিক স্টার্টিংটা করতে পারি। কি কোটেশন দেওয়া যাবে বলেন তো? এই রিভলিউশন 2024 আমরা কি রিভলিউশন কি দিতে পারি? ওই সময় একটা কথা ফেসবুকে একজনের বিখ্যাত ব্যক্তির উক্তি বারবার আসতেছিল, ওই যে যখন অন্যায় যখন হয়ে হয়ে প্রতিবাদ হয়ে ওঠে দায়িত্ব, এরকম একটা আসতেছিল না? অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে তখন প্রতিবাদ হয়ে ওঠে কর্তব্য, এরকম একটা কার উক্তি যেন বারবার আসতেছিল, কার বলেন তো? এটা মনে আছে? হ্যাঁ আছে মনে? মনে নেই, রুশোর মনে নেই স্যার, মনে নাই সঠিক স্যার। ওরকম একটা কথা বলছিল। আচ্ছা যাক, জ্যাক এখন রুশোর মনে হয়। আচ্ছা যাই হোক, ওরকম ওগুলো দিতে পারলে ভালো। এখানে অ্যাটলিস্ট এটা তো দিতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা উক্তি ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে আই কনগ্রাচুলেট দ্য ব্রেভ স্টুডেন্টস, এটা আমি আনতে পারি এখন এখানে, যে কনগ্রাচুলেট আই কনগ্রাচুলেট দ্য ব্রেভ স্টুডেন্টস, দ্য ব্রেভ স্টুডেন্টস, I congratulate the brave students who took the lead, who took the lead in making our second victory, in making our second victory, in making our second victory day possible, possible, and to the people, and to the people, for their support, for their support. এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে লিখবেন নোবেল লরিট অ্যান্ড চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিট অ্যান্ড চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে এইভাবে আমরা একটা ইন্ট্রোডাক্টরি প্যারা যখন শুরু করব, সেটা কিন্তু একটা ড্রামাটিক স্টার্টিং, অ্যাটেনশন ড্র করা হয়। আমরা এটা চেষ্টা করবো যেখানে দেওয়া যায়, সেটা আমরা এখানে চেষ্টা করব, যে এরকম একটা বিষয়। এখন দেখেন তো, তাহলে আইডিয়া জেনারেশন হয়ে গেল না? আচ্ছা, এখন তাহলে আমি আইডিয়া পয়েন্টগুলো পেলাম, পয়েন্টগুলো পাওয়ার পরে মানে সাজানো, যে ইন্ট্রোডাকশন থেকে, ইন্ট্রোডাক্টরি প্যারা থেকে শুরু করে কনক্লুসিভ প্যারা পর্যন্ত, আমি কি কি পয়েন্টস লিখবো সেটা সুন্দর করে সাজানোটা আমার প্রথম কাজ। এবং ওইখানে যে সেন্টেন্স গুলো লিখবো, সেই সেন্টেন্স গুলো কোহেরেন্ট, অর্থাৎ এখানে দেখেন সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কোহেরেন্সটা মেনটেন করতে হবে। কোহেরেন্স বা পয়েন্ট গুলোর ক্ষেত্রে কোহেরেন্স যদি আমরা বলি, মানে একটা লাইনের পরে আরেকটা লাইনের সামঞ্জস্যতা, একটা পয়েন্টের পরে আরেকটা পয়েন্টের সামঞ্জস্যতা, সেই বিষয়টা আমাদের লাগবে। একটা লাইনের পর একটা লাইন, একটা পয়েন্টের পর একটা পয়েন্টের যে সামঞ্জস্যতা, সেই বিষয়গুলো আমাদের লাগবে। এখন তাহলে আমি একটু পড়ি, ধরেন এটা রেডি করেছি আমি আপনাদের, এটা বিসিএস এর জন্য দিয়েছিলাম, অনেক বড় এসে আপনাদের শর্ট করে অনেকখানি চেঞ্জ করে ফোকাস রাইটিং এর জন্য রেডি করেছি। আমি একটু পড়ি, পরের শীট পাবেন, আমি একটু স্ক্রিনে দেখাই যারা অনলাইনে আছেন। এটা শীট আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। এটাকে বুঝে যান, বুঝে গেলে আপনি পরে লিখতে আর অসুবিধা হবে না। যেন প্রথমে কোটেশন এটা বলছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিট অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তারপরে আমরা দেখেন এখানে ইন্ট্রোডাক্টর, খেয়াল করেন যে ইন্ট্রোডাকশন আসলে কি লিখবো। ইন্ট্রোডাকশন এটা বিপ্লব নিয়ে কথা, তাই না? রিভলিউশন না? তাহলে বিপ্লব রিলেটেড দু একটা লাইন আমাকে ইন্ট্রোডাকশন আনতে হবে। বিপ্লব রিলেটেড, দেখেন তো বাংলাদেশ আসলে বিপ্লবের একটা উর্বর ভূমি না? উর্বর, 1952 থেকে শুরু করে 2024 পর্যন্ত 5টা বিপ্লব হয়েছে। এর মধ্যে ইন টার্মস অফ ব্লাড বাথ, রক্তপাত, প্রাণহানির কথা যদি বিবেচনা করেন, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট, তাই না? তাহলে ওই কথাগুলো দিয়ে আমি শুরু করবো, যেহেতু এটা বিপ্লব। এটা আরো অনেক, মানে আমরা বিসিএস এসে যখন হবে তখন পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো 2-3 লাইনে নিয়ে আসবো। সেই ধরেন আপনার ফ্রেঞ্চ রিভলিউশন থেকে শুরু করে
এখানে ফ্রেঞ্চ রিভলিউশন, রাশিয়ার রিভলিউশন, ইরানের রিভলিউশন, তিউনিসিয়ার রিভলিউশন, 4টা রিভলিউশনের পরে আমরা এটা যাব। কিন্তু এখন যেহেতু ফোকাস রাইটিং এত বড় করা যাবে না, সংক্ষেপে আমরা লিখবো। সেটা লিখেছি দেখেন, Bangladesh, a fertile land of revolution, has experienced 5 notable revolutions, which include language movement in 1952, mass uprising in 1969, liberation war in 1971, movement against dictator in 1990, uh, the movement of students and masses in 2024. In terms of the intensity and bloodbath, the revolution 2024 is the second largest revolution in the history of Bangladesh after the glorious liberation war. Through this revolution, Bangladeshi students and masses have radically altered political landscape, uprooting 2-decade-long fascism and paved the path towards democratic country. তাহলে রিভলিউশন ইতিহাস বললাম, এবং এই বিপ্লবটা যে 2 দশক ব্যাপী যে ফ্যাসিজম ছিল সেটা উৎখাত করে গণতন্ত্রের পথে পথ দেখিয়েছে, ওইটাতেই আমাদের শেষ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আমরা পরের প্যারাতে যেটা বলছি, যে স্টার্টিং পয়েন্ট অফ রিভলিউশন থ্রু কোটা রিফরমেশন মুভমেন্ট। এখানে যেটা বলেছি দেখেন, দ্য রিভলিউশন 2024 started from just a quota reformation movement of the students seeking government jobs over a high court verdict on June 5, 2024, which declared the 2018 quota abolition illegal. The general students instantly started to raise voice against this verdict in the street, including Dhaka University campus, and demanded for permanent solution to the quota system from the executive body of the government instead of judiciary. But the policymakers of the government emphasized on judicial solution of the problem without paying any heed to the logical demand of the students. As a result, as a part of creating pressure on the government, the students gave ultimatum for a month till 4 July 2024. Therefore, a peaceful movement for the first 2 weeks of July. As the time of ultimatum came to an end on July 5, 2024, the students started peaceful movement in the street. Their programs include demonstration, protest rally, blockade of roads in different parts of the country, including Shahbag, Dhaka, for 3 hours, almost every day till July 14, 2024. They also continued offline and online campaign in the university halls and campus across the country. এই কাজগুলোই তারা করছে না? না আর কিছু করছে? অনেক কিছু করছে, কিন্তু মূল কথাগুলো বলতে হবে। তারপরে দেখেন, instigation of the ruling Awami League leaders to convert peaceful movement into violent one. In response to a derogatory remark by Sheikh Hasina, the then Prime Minister, thousands of male and female students of Dhaka University came to the street at midnight and chanted slogan against Sheikh Hasina. On the following day, July 15, Obaidul Qadir, the General Secretary of Awami League, instigated Chhatra League, the student wing of Awami League, to attack on the agitating students. Dhaka University campus became bloodbath as the protesters were beaten indiscriminately and shots were fired. To them. A total of 297 received treatment at Dhaka Medical College Hospital. After this brutal attack, the students got furious and vowed to realize demand. Uses of all forces of the state by the government of Sheikh Hasina to foil the movement. On 16 July, 6 students, including Abu Said, a student of Begum Rokeya University, Rangpur, were killed in the clash with police, Chhatra League and Yuva League across the country. Abu Said placed his chest before the bullets of the police and was shot dead in Rangpur. As the movement was getting momentum, owing to the killing of Abu Said and others, the University Grant Commission declared all public and private universities, its affiliated medical colleges and other institutions closed at the night of 16 July until further notice for the sake of the student safety. An UGC order said authorities of university should take steps urging all students to leave their dormitories for the safety of the student. Such a decision from UGC added fuel to the flame as the students were reluctant to leave their dormitories. On July 18, in response to attacks, killing, and demands for a terror-free campus, the anti-discriminatory student movement
announced complete shutdown across the country. The government wanted to lose the momentum of the movement through forceful vacation of public university halls on July 17. But the students of private university and other educational institutes proved the drive of the government wrong and changed the direction of the movement. At least 19 people, including 3 private university students, were shot dead on July 18. On July 20, the authorities have imposed a curfew across Bangladesh, banned all gathering in Dhaka, and deployed the army in response to violent student-led protest. To control furious situation, the government suspended telecommunication mobile internet services and purportedly shut down various local news outlets worldwide and nationwide. The police opened fires from lethal weapons on the students and killed hundreds of students and masses. Some members of law enforcement agency opened fires from the helicopters. Even children in their houses were bullet hit and got killed. Our final victory on August 5. On the night of 4 August, anti-discrimination student movement announced March to Dhaka program. On the following day, 5 August, tension rose as protesters called for mass mobilization in the face of deadly crackdown and national curfew. The student groups at the forefront of the protest urged a seize of the capital on Monday. Lakhs of students gathered in Tongitutra Highway Road and started moving towards Ganabhavan, the Prime Minister office house. The people from other parts of Dhaka also gathered in different places, defying curfew. As the situation went fully beyond the control of law enforcing agency, they conveyed the message of Sheikh Hasina and was compelled to step down within 45 minutes and flee Bangladesh for India. Accordingly, at 2 p.m. on August 5, 2024, Bangladesh was freed from an autocrat. Conclusion dekhen. In conclusion, it can be said that Revolution 2024, widely known as Second Independence, has been brought with the sacrifice of lives of hundreds of students and masses. A movement of logical demand of students turned into a widespread mass uprising owing to the stubbornness and waywardness of the ruler. All walks of people, especially Gen Z, Generation Z, placed their chest before the bullets of the police without fear. Finally, they made a history in the world stage, proving the fascism's ideas wrong. Through these, a new duty starts. Now we will have to materialize the spirit of revolution through making a discrimination-free society in every sphere of life. The revolution and their supporters will have to stay vigilant, সজাগ থাকতে হবে, and peace-loving people will have to support them wholeheartedly so that revolution cannot turn into an illusion. Dekhen, language, আমি last বলছি, last এর ওয়ার্ডটা হলো so that revolution cannot turn into an illusion. So that so that revolution cannot turn into an illusion. এখন দেখেন, যাতে করে বিপ্লব মোহ, অলিক কল্পনা বা মোহে পরিণত হতে না পারে, so that revolution cannot turn into an illusion. এটা হলো সতর্ক বার্তা, এটা হলো কনক্লুশন। আমরা ইন্ট্রোডাকশন আশাবাদ ব্যক্ত করে গেছি, এখানে সতর্ক বার্তা ব্যক্ত করা হলো। এখন এটা রিভলিউশন, এই লাইনটা কেন লেখা হলো? এই যে কথাগুলো দেখেন, ধরেন আমাদের সবচেয়ে বড় রিভলিউশন 1971 মুক্তিযুদ্ধ, আসলে সেটা কি সত্যিকার অর্থে সফল হয়েছে? যে সফল না হওয়ার কারণে 75-এর প্রতি বিপ্লব হলো, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটা পাল্টা বিপ্লব হলো। তখন আবার উল্টা পথে আমাদের যাত্রা শুরু হয়েছিল। কেন সফল হলো না? যে স্বপ্ন নিয়ে আমরা বিপ্লব করেছিলাম, সেই স্বপ্ন কিন্তু আসলে বাস্তবায়িত হয় না। মাত্র 4 বছরের মাথায় আমাদের মনে হয়েছে যে না, আমরা একটা পার্টি হলো, মানুষ অভাব-অনটন, এইটা সেটা অনেক অরাজকতা, এটা তখন মনে হলো যে না, এটা তো আমাদের এরকম রিভলিউশন প্রয়োজন নেই। তারপরে 90-এর গণ অভ্যুত্থান যদি বলেন, তারপরে সবাই চিন্তা করলো একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। তাদের মধ্যে একটা শিক্ষা হলো 10 বছর গণতন্ত্র নাই। তারপর মোটামুটি একটা লেভেল পর্যন্ত ছিল, ধরেন 2টা টার্ম ভালো নির্বাচন হলো, 90-এ, 96, 2001-এ 3টা টার্ম, মোটামুটি 15 বছর ভালো চললো। তারপরে আবার শেখ হাসিনা কি হলো,
যে ধরেন ওখানে বিএনপি সরতে চাইলো না, ওরা ওদের মতো করে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইলো, পরে আর্মি এসে সরাই দিল। এরপরে শেখ হাসিনা এসে দেখেন টোটাল একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করে ফেললো। তার মানে বিপ্লব করে যারা ক্ষমতায় যারা চলে আসে, তারা তখন ওই শিক্ষাটা মনে রাখে না। এই জন্য এটা ব্যর্থ যেন না হয়, এই জন্য এই গভর্নমেন্ট যেহেতু বিপ্লবী গভর্নমেন্ট, এর যদি প্রাতিষ্ঠানিক কাঠামোটা করে দিয়ে যেতে পারে, সংস্কার যেটা ধরেন ইলেকশন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, এগুলা সংস্কার যদি করে দেওয়া যায় তাহলে আর এই সমস্যা হবে না। কারণ পুলিশ দেখো, পুলিশ আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু এই কোনো পার্থক্য দেখা যায় না, তাই না? অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে গুলি চালিয়েছে, পুলিশ আরো বেশি, আরো মারণাস্ত্র দিয়ে গুলি করেছে ছাত্রদের উপর। তার মানে এই যে একটা বাহিনীকে দানবে পরিণত করা হয়েছে। তাহলে আসলে বিপ্লবের যে ছিল যে বৈষম্যমুক্ত সমাজ, সুন্দর সমাজ, সোনার বাংলা, যেখানে সবাই নির্ভয়ে কথা বলবে, বাক স্বাধীনতা থাকবে, সেগুলা কিন্তু কিছুই আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা এই শাসনামলে ছিল না। তার মানে এই বিপ্লবটাও যেন ওইরকম ইলুশনে পরিণত না হয়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটাই এখানকার মূল কথা। লেখার ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখাগুলো লিখতে হবে। আকার ইঙ্গিতে অনেক সব সরাসরি সব কথা বলা যাবে না, কিন্তু আপনাকে আকার ইঙ্গিতে কথাগুলো বলতে হবে। আকার ইঙ্গিতে কথাগুলো বলতে হয়। সেনাপ্রধান আপনার ওই যে মিটিং এ যে বলছিল না, কি বলছিল বলেন তো? 3 তারিখে 3 অগস্ট যে মিটিং ছিল, আইয়ুব বাচ্চু একটা গান গিয়েছিল, কি সেটা? আমি ছোট্ট পেতে ভালোবাসি। না, আগে বলেন, আগেটা বলেন। আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। হ্যাঁ, আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। আর পরে একটা পাইছে, আহ, হ্যাঁ, বেশি কষ্ট দিলে বা ব্যথা দিলে উড়াল দিব আকাশে, আরেকটা গান। এখন এই যে মেসেজ দেখো, উনি তো এই গানটা কেন গাইলো? মানে প্রেম আমি করিনি, প্রেম আমার উপর পড়েছে, মানে কি? কি এটাতে কি কি বোঝাচ্ছে এটা দ্বারা উনি? না, উনি ক্ষমতা লোভ করেন, ওনাকে কোনো লোভ দেখানো হয়েছে, বিষয়টা তা না। বলেন, এটা কি বুঝাইছে? আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, কি বুঝাইছে? হ্যাঁ, দায়িত্ব অর্পিত হয়েছে মানে দেশের মানুষ, সে তো চায় নাই যে রাস্তায় নামবে সেনাবাহিনী, কিন্তু দেশের মানুষ চাচ্ছে এখন কি, যে সেনাবাহিনীর দায়িত্ব নেই, তাই না? দেশের মানুষ চাচ্ছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্ব ছাড়া কোনো উপায় নাই, মানে কোনোভাবেই দেশকে শান্ত করা যাবে না। এই যে প্রেম আমার উপর পড়েছে, এই যে বিষয়গুলো দেখেন, তার মানে আহ, বড় বেশি কাঁদালে উড়াল দিব আকাশে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা অবশ্যই এটা ডিফিকাল্ট, মানে এটা আসলে ডিফিকাল্ট যে উড়াল দিব আকাশে মানে উনি ভালো বলতে পারবে। তবে যেটা হলো, উড়াল দিব মানে আসলে তিনি মানে কি, যে এটা একটা বিহিত করবেন, হয়তো যেটা একটা বিহিত করেই ছাড়বেন, মানেটা ওইরকম ধরো। যাই হোক, তার মানে হলো দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে এবং তিনি সেই মানে দায়িত্বটা নিয়েছেন বাধ্য হয়ে, এবং আস্তে আস্তে দায়িত্ব পালন করেছেন। তো এই বিষয়গুলো ধরেন, ওটা তিনি আকার ইঙ্গিতে বলেছেন, কারণ তিনি সরাসরি বলতে পারেন না, তখনও তো প্রশাসন, আর্মি প্রশাসন তখনও তো আপনার অধিকাংশ শেখ হাসিনার ইভেন তার যে মিটিং, সেনা ওই সময় যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে এবং রাষ্ট্রীয় কাঠামো রক্ষা, প্রতিষ্ঠান রক্ষা করবে, এইটা অনেক মিডিয়াতে জনগণের পক্ষে থাকবে, এটা আপনার অনেকেই বলতে দিতে চায় না। মিডিয়াতে বলছে এই কথা বলা যাবে না, যে পরেটুকু বলতে হবে রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করবে, জনগণের পক্ষে থাকবে, এই কথা মিডিয়াতে প্রচার করতে দিতে চায় না। তার মানে আশেপাশে যারা ছিল তারা কিন্তু তখনও শেখ হাসিনার ওইটাই ছিল। কারণ আমাদের ভাগ্য ভালো যে ওয়াকারুজ্জামানের মতো একজন জেনারেল আমাদের সেনাপ্রধান ছিল। এখানে যদি আজিজ আহমেদের মতো কেউ থাকতো, অথবা জিয়াউল হাসানের মতো কেউ থাকতো, আরো অনেক রক্তপাত হতো। জনগণকে থামাইতে পারতো না, কিন্তু আরো অনেক, ওই দিন আরো হয়তো 1-2 হাজার লোক মারা যেতে পারতো। ওই দিন আরো 1-2 হাজার লোক মারা যেতে পারতো, এরকম ঘটনা ঘটতে পারতো। যাই হোক, তাহলে এটা হলো একটা রিভলিউশন। এখন এই বর্তমান সময়ের এটা দিয়ে কিন্তু তুমি অনেকগুলো বিষয় লিখতে পারবা, তাই না? এটার ইন্ট্রোডাকশন, এটার কনক্লুশন দিয়ে আমরা অনেকগুলো বিষয় লিখতে পারবো। আচ্ছা, তাহলে এটা একটা গেল, 1 নম্বর এটা আমরা শিট দিয়ে দিব ফোনে। আচ্ছা, এখন দেখো সাজেশনে যেগুলো বলেছি, তারপরে আরো যেগুলো দেখি আমরা। এরপর জেনজেড, ইন টাইম কোটা মুভমেন্ট এন্ড ইটস কনসিকুয়েন্স, মানি লন্ডারিং, কজেস, ইম্প্যাক্ট এন্ড রেমেডিস। এখন দেখো, মানি লন্ডারিং, কজেস, স্যার, ইম্প্যাক্ট, হ্যাঁ। স্যার আমাদেরকে এই যে হিস্টোরি অফ স্টুডেন্ট প্রোটেক্টস ইন বাংলাদেশ, এইটা নিয়ে কি পড়তে হবে কখনো? হিস্ট্রি অফ, স্টুডেন্ট প্রোটেক্টস ইন বাংলাদেশ। না ওটা পড়তে হবে না, ওটা জ্যান জেটটা পড়বেন, ওটা এখন ওটা আসবে না। জ্যান জেটটা এখন গুরুত্বপূর্ণ। জ্যান জেটটা একটা ভালো কাজ করছে একদম রিভলিউশনে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, মানি লন্ডারিং, কজেস, ইম্প্যাক্ট, মানি লন্ডারিং
causes, impact and remedies. Causes, impact and remedies. এখন আসেন মানি লন্ডারিং, কজেস, ইম্প্যাক্ট এন্ড রেমেডিস। এটা যদি আমার একটা ফোকাস হেডিং হয়, তাহলে আমরা মানি লন্ডারিং বলেই কিন্তু দিছে, তাই না? যে মানি লন্ডারিং কজেস, ইম্প্যাক্ট এন্ড রেমেডিস, মানে কজেস কি, এর ইম্প্যাক্ট কি, রেমেডিস কি। তাহলে আপনার কাজ হবে যে এখানে কজ, কি কি কজ হয়, এখানে ধরেন আপনি ধরেন এই কারণে মানি লন্ডারিং হয়, এরকম 5-6টা কজ লিখবেন। ওইটা আমরা প্যারা প্যারা করতে হবে না, একটা প্যারাতে আমরা আলোচনা করব। তাহলে মানি লন্ডারিং এর কি কি কারণ, এর ইম্প্যাক্টের ফলে কি কি হয়, রেমেডিস প্রতিকারগুলো কি কি। তাহলে আপনি এখন খাতায় লেখেন, ধরেন কজেস 5টা কজ লেখেন, 5টা ইম্প্যাক্ট লেখেন, 5টা রেমেডি লেখেন। আর ইন্ট্রোডাকশন এরপরে আরেকটা জিনিস থাকবে, যেমন আমরা দেখবো যে প্রেজেন্ট সিচুয়েশন অফ মানি লন্ডারিং দেখান, বর্তমানে মানি লন্ডারিং অবস্থাটা কি, মানে আমাদের মানি লন্ডারিং আমাদের দেশে গত 5 বছরে, 10 বছর বা 15 বছরে কি পরিমাণ টাকা লন্ডার্ড হয়েছে, প্রতি বছর কি পরিমাণ টাকা লন্ডার্ড হয়। এটা আমরা একটা ওই মানে কজের আগে কিন্তু ওই প্যারাটা থাকবে, ইন্ট্রোডাকশনের পরে প্রেজেন্ট সিনারিও অফ মানি লন্ডারিং একটা প্যারা থাকবে, তারপরে কজ, এরপর ইম্প্যাক্ট, রেমেডিস। সময় হলো 10 মিনিট, 10 মিনিট সবাই খাতায় লিখবেন। কজ লিখবেন 5টা, ইম্প্যাক্ট লিখবেন 5টা, রেমেডি লিখবেন 5টা। 10 মিনিট পরে আমি যুক্ত হব। দেখেন।
আচ্ছা, শুনি তাহলে। প্রথমটা লিজা বলেন কি কি লিখলেন, আমরা দেখি। ইম্প্যাক্ট না, প্রথমে ছিল ইম্প্যাক্ট, কজেস। কজেস অফ মানি লন্ডারিং এর মধ্যে আমরা কি কি লিখবো সেটা দেখি। হ্যাঁ, লিজা বলেন তো কি কি লিখছেন কজেস অফ মানি লন্ডারিং। হ্যাঁ লিজা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমিনুল বলেন কজেস অফ মানি লন্ডারিং কি কি লিখছেন। স্যার কজেসটা পারিনি, ইম্প্যাক্ট আর রেমিডি পারছি। কজেস পারেন নাই। আচ্ছা, কামরুন হার কলেজ কি কি লিখছেন। করাপশন, পলিটিক্যাল আনসার্টেনটি, ল্যাক অফ রুল অফ ল। হ্যাঁ, তারপর সেটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কে বলেন? সিমি বলেন, অসুবিধা নেই, বলেন। আচ্ছা বলেন, সেনা জাকের বলেন। তারপর তারপর কাছাকাছি গেছে কয়েকটা। হ্যাঁ, মালসিন কি লেখছো? হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ প্রকৃতি, প্রফিট ইনক্রিজ। হ্যাঁ, আচ্ছা তারপর। হ্যাঁ, রাইট। হ্যাঁ, হিমেল কি লেখছো? একটা দুটা হয়েছে। হ্যাঁ, হিমেল। স্যার কজ বলবো? না, কস্ট একটু পরে আসতেছি। হ্যাঁ, হিমেল। জি স্যার। আচ্ছা, হ্যালো। হিমেল হাসান। হ্যাঁ, হিমেল হাসান, এটা এটা লিখি না, লিখছি। কজেজ অফ মানি লন্ডারিং লিখছি কিনা? জি স্যার, লিখছি কয়েকটা স্যার। কি কি লিখছি? স্যার ওই যে স্যার, যদি স্যার ইলিগেল ফান্ড থাকে কোনো, মানে এই কালো টাকা পাচার করার জন্য, স্যার কালো টাকাগুলো পাচার করে আর কি, এজন্য মানি লন্ডারিং করে। কালো টাকা পাচার করে, হ্যাঁ ওকে। জি স্যার। তারপর স্যার আছে হলো স্যার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। Okay, তারপর জি স্যার। তারপর হলো স্যার যে আহ, রপ্তানি মূল্যের জন্য স্যার, এইটাই আর কি স্যার। এই যে রপ্তানি যখন করে তখন স্যার ওই যে এলসি করতে হয় হুম, স্যার, ওই এলসি আপনার করার জন্য স্যার, এটা তো আপনার মনে করেন স্যার যদি কম দেখানো হয়, এই জন্য স্যার কিছু টাকা স্যার মানি লন্ডারিং করে পাঠিয়ে দিলে স্যার এলসিটা স্যার কম দেখানো যায় আর কি। কম দেখানো যায়। তারপর স্যার আর লিখিনি স্যার। সানোয়ার কি লিখছো? এখানে কাছাকাছি গেছে। এখন দেখো মূল কারণ কি, টাকা যে লন্ডার করা, যারা টাকা পাঠাচ্ছে, প্রথম কারণ হলো যে এই যে যারা পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? মানে মানি লন্ডারার যারা আছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এটা উৎসাহিত হবে না। মানে তাদেরকে মানে পাঠানোর সুযোগ করে দেওয়া হবে না। ওই অর্থে সরাসরি যেটা বলতে পারি আমরা, যে কোনো শাস্তিমূলক মানি লন্ডারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা, এটা একটা বিষয়। আর কি, আর অ্যাবসেন্স অফ, যেটা হলো যে অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের অনুপস্থিতি, মানে অ্যাকাউন্টেবল সরকার নাই, মানে কে কার কাছে জবাবদিহি করবে সেটা নাই, প্রথম যে সেটা একটা বিষয় ছিল। আর অ্যাবসেন্স অফ অপোজিশন ইন দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে তো বিরোধী দল নাই। বিরোধী দল থাকলে তারা প্রতিবাদ করবে, তাই না? পার্লামেন্টারি কমিটিগুলো স্ট্রং হবে। পার্লামেন্টে তো কোনো বিরোধী দল নাই, সেটা। তারপরে তোমাদের পলিটিসাইজেশন অফ অল বডিজ অফ দ্য গভর্নমেন্ট, সরকারের সবগুলো বডির পলিটিসাইজেশন। ইভেন কোর্টও তোমাকে, তুমি কোর্টে গেলে কোর্ট বলছে এইগুলা করা যাবে না, মানে এস আলম সম্পর্কে মামলা ওইটা প্রকাশ করা যাবে না। মানে কোর্টে আরো প্রোটেকশন দিচ্ছে, প্রতিটা বডির প্রোটেকশন হচ্ছে। তার মানে অল দা বডিজ গুলো কি হয়েছে, পলিটিসাইজেশন হয়েছে। তারপরে হলো রিভেঞ্জফুল পলিটিক্স একটা কারণ, প্রতিহিংসাপরায়ণ রাজনীতি। যারা রাজনীতি করে তারা চিন্তা করে যেহেতু বাংলাদেশের রাজনীতিটা পলিটিক্স, রিভেঞ্জফুল পলিটিক্স, যে আমরা ক্ষমতায় না থাকলে তো দেশে থাকতে পারবো না। কাজে এই কারণে তারা এটা মানি লন্ডার করে এখানে বাড়ি করে বাইরে, এখানে অর্থাৎ তারা ওইখানে গিয়ে থাকতে চায়, এটা একটা কারণ। আরেকটা হলো রিক্রুটমেন্ট অফ ব্যাংকস ডিরেক্টর ইন পলিটিক্যাল কনসিডারেশন, ব্যাংকে যে ডিরেক্টর, রাজনৈতিক বিবেচনায় ব্যাংকে ডিরেক্টর নিয়োগ দেয়। খুব গুরুত্বপূর্ণ, ব্যাংক থেকে টাকাগুলো কিভাবে যায়, ওইখানে যারা ডিরেক্টর তাদের পছন্দ মদত দিতে যায়।
সেটা অর্থাৎ ওইখানে পলিটিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে ওইটা নিয়োগ দেওয়াটা। এগুলো লিখি, তারপরে আসি। তাহলে লেখা একটা একটা প্রথম হলো যে নো পিউনিটিভ অ্যাকশন এগেনস্ট মানি লন্ডারার, নো পিউনিটিভ অ্যাকশন, নো পিউনিটিভ অ্যাকশন মানে শাস্তিমূলক ব্যবস্থা এগেনস্ট মানি লন্ডারার, এগেনস্ট মানি লন্ডারার, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে হলো অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। 3 নাম্বার অ্যাবসেন্স অফ অপোজিশন in the parliament, absence of opposition party in the parliament, absence of opposition party in the parliament, absence of opposition party in the parliament, politicization of all the bodies of the government, politicization of all the bodies of the government, politicization of all the bodies of the government, revengeful politics, revengeful politics মানে প্রতিহিংসাপূর্ণ রাজনীতি, recruitment of banks directors in political consideration, recruitment of banks directions in political consideration, recruitment of banks directors in political consideration, recruitment of banks direction, recruitment of banks directors in political consideration, political consideration। আচ্ছা, আরেকটা হলো যে ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে যে এসএলএম গ্রুপ ব্যাংকের শেয়ার নিয়ে মালিকানা, ওইটা একটা গুরুত্বপূর্ণ কারণ, তাই না? ওটা কি কারণ? হ্যাঁ, আরেকটা হলো যে ব্যাংক থেকে লোন দেওয়ার ক্ষেত্রে, লোন মানে এখানে লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে, বড় ধরনের লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে তোমার পলিটিক্যাল ফেভার, তাই না? এখানে পলিটিক্যাল ফেভার ইন বিগ অ্যামাউন্ট অফ লোন ডিসবার্সমেন্ট ফ্রম ব্যাংকস। এখানে আমরা যদি বলি যে ওটা অবশ্য ডিরেক্টরস থাকার কারণে এটা হয়, ওইটা একটা বিষয়। আর আরেকটা কি, ব্যাংকগুলো লুটপাটের আর কি কারণ হয়েছে বলো তো? ব্যাংকগুলো থেকে প্রচুর টাকা পাঠিয়ে দেওয়া গেছে কি কারণে, আর কি কারণের জন্য এটা হয়েছে? হিমেল বলছিল, আমি কিন্তু এগুলো লেখেন, এরকম কোন পয়েন্ট আছে? স্যার ট্যাক্স ফাঁকি দেয় আর কি। না, ট্যাক্স ফাঁকির সাথে তো অভিনীত, ওটা তো ট্যাক্স ফাঁকি দিতে পারতো সিস্টেমের লুফহোল, যেটা বডিগুলো নষ্ট হয়ে গেছে, ওইটা ট্যাক্স ফাঁকির বিষয়টা এখানে আসবে না। আর তার হ্যাঁ, মিসম্যানেজমেন্ট কি এর ভিতরে আসছে? হ্যাঁ ওটা তো বলছি যে তোমার হ্যাঁ, হ্যাঁ পলিটিক্যাল, ওটা বলছি আমরা পলিটিক্যাল কনসিডারেশন। আর কোনো কারণ আছে কিনা দেখো তো, তোমরা যেগুলো লিখছো এখানে বাদ পড়ছে কোনো কারণ, মানে কজ গুলো বাদ পড়ছে কিনা, কজ অফ মানি লন্ডারিং বাদ পড়ছে কিনা, দেখো যে কারণগুলোর কথা তোমরা বলছো। আরেকটা কারণ যোগ করো তো, এগুলো যেগুলো আমার মনে হলো মাদক পাচার তো বলা হয়েছে, মাদক, অপরাধমূলক করা হয়েছে, মাদক পাচার, না মাদক, সন্ত্রাসী মাদক তহবিল। পাচার, না মাদক পাচারের সাথে তো আর আপনার মানি লন্ডারিং সম্পর্ক নাই। আরেকটা পয়েন্ট বলেন। সন্ত্রাসী তহবিল, এটা হতে পারে। সন্ত্রাসী, না সন্ত্রাসী তহবিলের সাথে মাদক পাচার সম্পর্ক নাই। এটা হলো রাজনীতিবিদরা যে টাকা পাঠায়, সে তো বলছি কি কারণে, ওই যে আপনার সিস্টেমের ইয়ের কারণে। আর আর হলো আমরা কি বলতে পারি, হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, সে তো সে তো হুন্ডির মাধ্যমে, ওটাও তো সেক্ষেত্রে ওই আমরা রেমিটেন্স থেকে বঞ্চিত হই। হ্যাঁ, না ওটা তো ইয়ে এগুলোর মধ্যে চলে আসছে ওই বিষয়গুলো। ওটা তো আর কোনো কারণ আছে কিনা দেখো তো, আর কোনো কারণ আছে কিনা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ওইটা একটা প্রসঙ্গ কি আনছি, দেখো তো। অবৈধ সম্পদ স্যার গোপন রাখে যে। এখানে দেখো তো, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে
বিদেশে তোমার টাকা পাচার করে ওইখানে বাড়ি কিনে, ওইটা ওইটা কি পয়েন্টের মধ্যে কভার হয়েছে দেখো তো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বিষয় আনতে হবে, কারণ এটা তো হ্যাঁ, এটা আমরা যেমন বলছি, হ্যাঁ নিশ্চিত কারণে যদি পিউনিটিভ অ্যাকশন হয় না এগেনস্ট মানি লন্ডারার, এটার মধ্যেই চলে আসছে শাস্তিমূলক, মানে বিশেষ করে মানি লন্ডার কারা করে, এখানে গভর্নমেন্ট অফিসাররা করে, বিজনেসম্যানরা করে, সরকারি রাজনীতি যারা করে এরা, তাই না? এরা যে করে এর মধ্যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আসলে নেওয়া হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে এটা কি করা হয়, উৎসাহিত করা হয়। ইন সাম কেজেস এটা এনকারেজ করা হয় সিস্টেমের লোফুলস এর কারণে। লোফুলস অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট বলছি। আর মানি লন্ডারিংটা দেখে কারা, তাদের ব্যর্থতার কথা বলা যাবে। মানি লন্ডারিংটা এটা রেগুলেটরি বডি কারা? স্যার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, মানি লন্ডারিং দেখার দায়িত্ব কি বাংলাদেশ ব্যাংকের কিনা? বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের। আচ্ছা, তাহলে এখানে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংক নিয়ে একটা, এখানে মানে বাংলাদেশ ব্যাংকের এখানে মানে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ধরো দুর্বল যে নজরদারি, তাই না? এখানে উইক, এখানে মনিটরিং বাই বাংলাদেশ ব্যাংক এর একটা পয়েন্ট আসবে। এখানে উইক মনিটরিং, এখানে মনিটরিং না বলে এক্সাক্ট কি বলতে পারি আমরা, মানে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং এর ক্ষেত্রে, মানি লন্ডারিং বন্ধের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ব্যর্থতা বা উইক মনিটরিং, কি পয়েন্ট বলা যায়, উইক না বলে আর সুন্দর একটা পয়েন্ট বলেন তো, বাংলাদেশ ব্যাংকের মানি কি লন্ডার ট্রাবল ইন রেসপেক্টিভ অফ ওয়েদার ট্রাবল, ওটা না, মানে বাংলাদেশ ব্যাংক যে কাজটা মানি লন্ডারিং বন্ধ করতে পারছে না, তাদের যে ব্যর্থতা আছে, যে এখানে ধরেন এখানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা, এখানে ফেইলিউর অফ বাংলাদেশ ব্যাংক স্যার, টু, এটা কি এটা হবে যে যে হচ্ছে শর্ট টার্ম রোড ম্যাপ ফর। না শর্ট টার্ম লং টার্ম না, আমরা বলতেছি বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার কথা বলবো, যে বাংলাদেশ ব্যাংক যে আসলে রেগুলেটরি বডি হিসাবে মানি লন্ডারিং করতে ব্যর্থতা বা অকার্যকর উদ্যোগ, মানে এটা লিখতে তাদের যে পারি। শর্ট টার্মের যে রোড ম্যাপ এইটার জন্য এটা ব্যর্থতা লেখেন আপনি, ইনইফেক্টিভ মেজার্স ইনএফেক্টিভ। বাই the central bank, by the central bank, ইনইফেক্টিভ এবং ইনইফেক্টিভ অকার্যকর এবং ইনইফেক্টিভ অ্যান্ড উইক, ম্যানেজিং। আচ্ছা ইনইফেক্টিভ বলেন, ইনইফেক্টিভ মেজার্স বাই দ্য সেন্ট্রাল ব্যাংক টু কন্ট্রোল মানি লন্ডারিং বা টু স্টপ মানি লন্ডারিং। তাহলে ইনইফেক্টিভ মেজার্স বাই দ্য সেন্ট্রাল ব্যাংক টু স্টপ মানি লন্ডারিং, ineffective measures by the central bank to stop money laundering, এটা আসবে ineffective measures by the central bank to stop money laundering, আমরা লিখবো। দুর্নীতি দমন কমিশনের কি এখানে কোনো রুল আছে? অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশনের তো রুল আছে আমাদের, তাই না? এখানে হলো মানে দুর্বল দুর্নীতি দমন কমিশন, মানে এখানে টুথলেস অ্যান্টি করাপশন কমিশন, এখানে টুথলেস অ্যান্টি করাপশন কমিশন যদি আমরা বলি, এখানে টুথলেস অ্যান্টি করাপশন কমিশন, টুথলেস, বা আমরা বলতে পারি যে এখানে দুর্নীতি দমন কমিশনে টুথলেস দন্তহীন অথবা আহ, কি, আহ, এখানে দুর্নীতি দমন কমিশনের কি বলা যায়, টুথলেস ছাড়া আর কি লিখতে পারি আমরা, দুর্নীতি দমন কমিশনের
কি উদ্যোগ বলেন তো? দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতা কিভাবে বলতে পারি? ব্যর্থতা নিয়ে একটা পয়েন্ট কি সুন্দর কিভাবে বলতে পারি? মানে ইনএফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন কোনটা? দুর্নীতির ব্যর্থতা হতে পারে স্যার এটা ডিস্টোরিং ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যর্থতা বা লস অফ ট্যাক্স রেভিনিউ। না, মানে বলছি দুর্নীতি দমন কমিশন তো যারাই যে দুর্নীতি করে তাদের কিন্তু জি ওইভাবে স্যার। কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তাই না? দুর্নীতি টাকাটাই তো ওইভাবে হয়, পাচার হয়তো দুর্নীতি টাকাটাই, তাই না? এখানে আমরা যেটা বলতে পারি যে ধরেন স্বাধীন দুর্নীতি কমিশন বা দুর্নীতি দমন কমিশনের ধরেন আহ, এখানে আজ্ঞাবহ দুর্নীতি দমন কমিশন বলতে পারেন, অথবা দুর্নীতি দমন কমিশনের কি বলবো, টুথলেস স্যার শব্দটা। তদন্ত ও অনুসন্ধানের স্যার দুর্বলতা। না, তদন্ত অনুসন্ধান শুধু না, টুথলেস শব্দটা বাদ দিয়ে আরেকটা শব্দ বলতে চাচ্ছি। দুর্নীতি দমন কমিশন যদি আপনি বলেন আহ ইনইফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন আপনি বলতে পারেন, বা আহ, বড় বড় যে স্ক্যাম হয়, অর্থনৈতিক স্ক্যাম, সেগুলোর ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের এখানে এখানে আমরা বলতে পারি ইনইফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন। আচ্ছা, ইনইফেক্টিভই রাখি, পরে চেঞ্জ করব। ইনইফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন এটি রাখেন আপাতত, পরে আমরা চেঞ্জ করে দেবো। ইনইফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন, অকার্যকর দুর্নীতি দমন কমিশন। ইনইফেক্টিভ এখানে অ্যান্টি করাপশন কমিশন, ইনইফেক্টিভ অ্যান্টি করাপশন কমিশন। আর কি বলেন? আরেকটা আসতে পারে যে করাপশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, দুর্নীতি বান্ধব সোসাইটি অথবা এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি, সমাজ। এখানে করাপশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি, corruption friendly environment and society, corruption friendly uh, and corruption friendly environment and society, corruption friendly environment and society, corruption friendly environments and society, এটা মানে কি? করাপশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সোসাইটি মানে এটা কি বোঝাচ্ছে বলেন তো? দুর্নীতি বান্ধব সমাজ এবং পরিবেশ। হ্যাঁ, দুর্নীতি বান্ধব পরিবেশ সমাজ। মানে আমাদের সমাজ দুর্নীতি বান্ধব কিভাবে? আমাদের সমাজ কি দুর্নীতি বান্ধব? স্যার যেহেতু মানি লন্ডারিং ইউজ হয়েছে। একটা উদাহরণ দিয়ে বলেন তো যে এইভাবে বলা যায় যে সমাজটা দুর্নীতি বান্ধব। একটা এক্সাম্পল বলেন তো যে আমাদের সমাজ দুর্নীতি বান্ধব, এটা একটা এক্সাম্পল বলেন তো। ওপেনলি ঘোষণা, ওটা হলো পরিবেশ, ওটা হলো অফিসের উদাহরণস্বরূপ এনভায়রনমেন্ট। স্যার। সমাজের কথা বলেন, সমাজে করাপশন ফ্রেন্ডলি সোসাইটি যে আমরা, এটা জি একটা এক্সাম্পল দিয়ে বলেন। অফিস তো দুর্নীতি বান্ধব অনেকগুলোই আছে, সেখানে তো কোনো সমস্যা নেই। একটা সমাজের কথা বলেন যে এই কারণ দিয়ে আমি বলতে পারি সমাজটা আমার দুর্নীতি বান্ধব। ধরেন একটা বাবার একটা মেয়ে বিয়ে দিবে, এখন দুই তিনটা অফার আছে। একটা ছেলে বিসিএস শিক্ষা ক্যাডার, আরেকটা ছেলে বিসিএস পুলিশ, আরেকটা বিসিএস কাস্টমস, বিসিএস ট্যাক্স, বিসিএস, এগুলা। কোনটাকে চুজ করবে সে? কোনটা বলো? শিক্ষা কি প্রথমে থাকবে না সবার শেষে থাকবে? আচ্ছা, শিক্ষা শেষে স্যার। সবার সবার শেষে থাকবে। কোনটা আগে থাকবে? পুলিশ আছে, ধরো কাস্টম। কাস্টমস আছে, ট্যাক্স আছে, কোনটা? ওই তিনটা যে কোনো একটা নিশ্চয়ই। কাস্টম। ফরেন আর ফরেন যদি অপশন যদি দুইটা থাকে, টিচার আর ধরো এখানে তোমার কাস্টমস, কোনটা? কাস্টম স্যার। কাস্টমস কেন নিবে, কেন চুজ ওখানে করবে? স্যার ওই যে অনেক মানে টাকা ওখানে ইনকাম অনেক করার উপরই সোর্স আছে, আছে। তাই না?
যে বেতন স্যার লাগে না, পাওয়ারফুল। মানে উপরি আর ইনকাম অনেক। এক, জি, আর তার মানে শিক্ষাকার্যের তো হচ্ছে শুধু বেতন। হ্যাঁ, এখানে শুধু বেতন। ওকে, তার মানে হলো এটা একটা বিষয়। আবার ধরো তুমি তোমার ইনকাম নাই তেমন, মানে তুমি কোনো কাজ করো না, ওইভাবে কোনো প্রফেশন তোমার, তুমি গ্রাম থেকে ঢাকায় আসছো, মানুষ জানে তুমি কোনো কাজ টাজ করো না, মানে কিন্তু তুমি ধরো মসজিদে 1 লাখ টাকা দিলা, আরেকজন হয়তো তার তোমার সাথে ঢাকা আসে, সে 5,000 টাকা দিল, সমাজ প্রশংসা করবে কার? 1 লাখ যে দিছে। সে কি জিজ্ঞেস করবে যে তুমি টাকা কোথেকে দিছো? জি তুমি না। মসজিদ মন্দিরে টাকা দিলা 1 লাখ উন্নয়নের জন্য, আর দুই বন্ধু, একজন দিল 5,000 টাকা, সে একটা বড় চাকরি করে, ধরো 2 লাখ টাকা বেতন পায়, সে 5,000 টাকা দিচ্ছে। আরেকজন কোনো চাকরি করে না, সে 1 লাখ টাকা দিচ্ছে। এখন মানুষ নাচানাচি করবে কাকে নিয়ে? 1 লাখ টাকা যে দিচ্ছে, কারণ সে রাজনীতি করে। কারণ সে এটাই হচ্ছে ইনভলভমেন্ট এখন হ্যাঁ, করাপশন। হ্যাঁ, সে হলো রাজনীতি করে। কারণ রাজনীতি যারা করে তাদের আসলে কি কোনো কাজ আছে? এই টাকাগুলো এক জায়গা থেকে আইনা আরেক জায়গায় দিচ্ছে, তাই না? আসলে তাই তো। তাই এক হাত থেকে আইনা আর এক হাতে দিচ্ছে, ওর তো কোনো কাজ নাই। ওই আনার পরে আরেকটা জায়গায় দেওয়ার মাঝখানে কিছু নিচ্ছে, এটাই তো। এখন প্রশ্ন হলো যে এটা আমার সমাজটা হলো ডেফিনেটলি দুর্নীতি বান্ধব। আমরা সবাই মানে দুর্নীতির বিরুদ্ধে বিশাল লাফালাফি করতেছি। দুর্নীতি দমন কমিশন যখন সাবেক ওই যে একটা সচিবের বাসায় অপারেশন গেল, ওইখানে ওরা গিয়া প্রথমে পুলিশ আর্মি যাওয়ার আগেই স্বর্ণ গহনা যেগুলো আছে সব পকেটে ঢোকানো শেষ, সামনের পকেটে, ভিতরের পকেটে, পায়ের নিচে সব ঢুকানো। তখন আর্মি এসে বলেছে আপনি কি করেন, এগুলো বের করেন। পরে 4-5 জন বের করেছে, বাকিগুলো পালাই গেছে। মানে ওরা কি আগে ওগুলো ঢুকাইছে, তারপরে অপারেশন। এখন তার মানে কি, এটা কি আমাদের করাপশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না? তার মানে এই যে করাপশন ফ্রেন্ডলি সমাজ, করাপশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই বিষয়টার জন্যই আমাদের এই সমস্যা। মানে এটা জন্য তারা কি হয় যে সমাজ মানে উৎসাহিত হয়, যখন সে প্রচুর টাকা ইনকাম করে, সে চিন্তা করে যে আমি ভালো থাকবো, যে দেশে সমস্যা অনেক, এখানে অনেক প্রবলেম, উন্নত দেশে মোটামুটি সিকিউর একটা লাইফ লিড করা যায়, তাই না? তাহলে সেটা একটা বিষয়। তারপর এখানে দেখেন আরেকটা যদি আমরা কারণ বলতে চাই, যে উন্নত দেশে আহ, মানে গিয়ে ইয়ের স্বপ্ন যদি বলতে চাও, যে উন্নত দেশে ভালোভাবে বাঁচার স্বপ্ন, ওটাও দুর্নীতি উৎসাহিত করা। উন্নত দেশে সেটেলড হওয়ার স্বপ্ন, তাই না? desirous dream of settling in a developed country, এখানে desirous dream of developing of settling in a developed country, desirous dream of settling in a developed country, desirous dream of settling মানে কি? এটা এটা কারা করে বলো? স্যার বড় বড় কর্মকর্তারা করে স্যার। হ্যাঁ, গুড। মানে ওরা কিভাবে করে? ছেলে মেয়েদেরকে আগে পাঠায়, তাই না, পড়াশোনার জন্য? জি স্যার। ছেলে মেয়েদের পাঠানোর পরে ওদের নামে এখানে বাড়ি টাড়ি করে, কটেজ কিনে, বেগম পাড়া কিনে, তারপরে সবার চিন্তা থাকে রিটায়ারমেন্টের পরে ওইখানে গিয়ে আরাম আয়েশ করবে আর কি। মানে অধিকাংশ কর্মকর্তাদের টার্গেট থাকে যে রিটায়ারমেন্টের পরে ছেলে মেয়ের আগে পাঠায়, ওনাদের নামে ওখানে সম্পদ সম্পদ করে বাড়ি টাড়ি ওনার নামে করে, পরবর্তী কোনো সমস্যা হলে যেন ওইখানে গিয়ে আরামে আসে থাকা যায়, বা রিটায়ারমেন্টের পরে লাইফটা একটু আরাম আয়েসে কাটাতে চায়, এই জন্য ওই ডিজায়ারাস ড্রিমটাও কিন্তু মানি লন্ডারিং একটা কারণ। এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই দেখে, রাজনীতিবিদদের অনেকেই দেখে, যে একটা ডিজায়ারাস ড্রিম, যে বাংলাদেশ এত মানুষ রাস্তায় চলে ধাক্কা লাগে, তাই না? তারপরে রাজনীতি ফাজনীতি করে তুমি হয়তো টাকা পয়সা ইনকাম করলে, তখন তোমার তো মানে দেশে বিদেশে কয়েকবার ঘুরে টুরে আসলে তখন দেখো দেশ তো অনেক সুন্দর, আমার দেশ অনেক ঝামেলা, টাকা পয়সা হয়েছে, আমার আর দরকার কি, রাজনীতি দরকার নাই, আমার দেশও দরকার নাই। ওই বিষয়গুলো এখানে কাজ করে আর কি। আচ্ছা, আরেকটা কারণ বলো। আমরা বারবার কেন আলোচনা করছি, কারণ তোমার এসেটা হতে হবে ডিফারেন্ট। তুমি কিন্তু যে চিন্তাগুলো করছিলে, দেখো তো এখন এইগুলো আরো আপডেট চিন্তা না? তাহলে এই পয়েন্ট গুলোই তো তোমার মার্কস। ফোকাস রাইটিং এর মূল কথা হলো যে যত বেশি তুমি জোরালো পয়েন্ট দিতে পারতেছো, তত বেশি। আমরা ক্লাসে শিখে যাবো সব ফোকাস রাইটিং, হ্যাঁ, তোমার আর কোথাও শিখতে হবে না। এখানে আসবা, বসবা, ক্লাসে আলাপ করতে করতে সব শেখা হয়ে যাবে। আরেকটা কারণ বলো, মানে এখানে এসে মানে হলো ইউনিকনেস, তুমি নতুন একটা জিনিস নিয়ে আসছো। হ্যাঁ, এটা কারণ হতে পারে।
ওরকম একটা কারণ। আরেকটা দেখে বলা যায় কিনা, ডিজায়ারাস ড্রিম অফ ডেভেলপ কান্ট্রিতে সেটেল হওয়ার একটা বিষয় আছে। আর কি হতে পারে? এখানে দেশাত্মবোধের অভাব আনতে পারি না? হ্যাঁ, ল্যাক অফ প্যাট্রিয়টিজম। জি জি স্যার। ল্যাক অফ প্যাট্রিয়টিজম, দেশকে তো ভালোবাসি না। ল্যাক অফ ল্যাক অফ অফ প্যাট্রিয়টিজম, ল্যাক অফ প্যাট্রিয়টিজম। হ্যাঁ, এটা খুব বা গুরুত্বপূর্ণ দেশ একটা। হ্যাঁ, এখানে ল্যাক অফ প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেমের অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। ল্যাক অফ প্যাট্রিয়টিজম, ল্যাক অফ প্যাট্রিয়টিজমটা এখানে আসবে। এখন মোটামুটি এগুলা লিখলে আমাদের একটা প্যারা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমরা প্যারা মধ্যে লিখবো, নিচে নিচে না, কারণ যেহেতু ফোকাস রাইটিং, এটা যেমন বিসিএস এসে হলে প্রত্যেকটা আবার আলোচনা করব। এটা যখন বিসিএস এসে হবে প্রত্যেকটা আমরা এক্সপ্লেন করবো, যে যেটা করাপশন ফ্রেন্ডলি সমাজ বলতে কি বললাম, বুঝালাম, ওটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো, যেটা ব্যাংকে এক্সপ্লেন করতে সময় পাবা স্যার না। হ্যাঁ, এগুলা কি নিচে নিচে লিখতে হবে না, একবার মানে নিচে প্যারা প্যারার মধ্যে লাগবে, নিচে নিচে না। একটা মানে প্যারা নিচে নিচে লিখলে অনেক স্পেস লেগে যাবে, একটা প্যারার মধ্যে লিখবো। এখন আসেন, কজেস গেল, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট অফ মানি লন্ডারিং, ইম্প্যাক্ট অফ মানি লন্ডারিং, ইম্প্যাক্ট অফ মানি লন্ডারিং। এবার মানি লন্ডারিং এর আমরা ইম্প্যাক্ট গুলো লিখবো। মানি লন্ডারিং এর ইম্প্যাক্ট, কয়টা করে ইম্প্যাক্ট লিখছিলেন বলেন তো, কয়টা করে লিখছেন? হ্যাঁ, 4টা 5টা লিখছেন। লিজা কয়টা লিখছেন? লিজা কয়টা লিখছেন? স্যার ইম্প্যাক্ট, ইমপ্যাক্ট হ্যাঁ, স্যার লিখছি হচ্ছে ক্রিমিনাল পেনাল্টিস না, আর হচ্ছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, মনিটরি ফাই। প্রভাব, প্রভাব। মানি লন্ডারিং এর সমাজের প্রভাবটা কি, মানি লন্ডারিং এর ইম্প্যাক্টটা কি? হ্যাঁ, কামরুন আর কি লিখছি প্রথমে? গুড। প্রথম অর্থ সংকট দেখা যায়, ফাইন। তাহলে ইম্প্যাক্ট যদি আমরা বলি, কোথায় অর্থ সংকট দেখা যায়, সেটা কি নামে বলবো? ইকোনমি এটার ওভারঅল ক্রাইসিস তো ইকোনমি, নামে বলতে হবে। প্রথম কোথায় কোথায় সংকট, ধরেন একটা রাজনীতিবিদ যদি ডলার ক্রাইসিস টাকা ইনকাম করে, সে যদি টাকাটা দেশের বাইরে না পাঠায়, এবং সে যদি ধরো ঢাকা শহরে ধরেন 1 লাখ পোস্টার ছাপে, যেটা যে পোস্টার মিলন, জাতীয় পার্টির একটা নেতা আছে, খুব ধনী মানুষ, পোস্টার মিলন বলা হয় না, কিন্তু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, পোস্টার মিলন নামে পরিচিত আর কি। হাজার হাজার লাখ লাখ পোস্টার ঢাকা শহরে ছাপে। আপনি এই কাজটাও করেন, তাহলে অত বেশি ক্ষতি নাই, অর্থনীতির জন্য এটা এক অর্থে ভালো। কেন ভালো? যদি 1 লাখ পোস্টার তুমি ছাপো, ছাইপা যদি ঢাকা শহরে লাগাও, তাহলে 1 লাখ পোস্টার যদি তুমি ছাপবা যে ছাপাখানায়, তার একটা প্রফিট হবে না? সে কিছু টাকা পাবে, ওইখানে কিছু লোকের কর্মসংস্থান হবে, যারা লাগাবে তাদের টাকা, টাকাটা কিন্তু ফ্লো হচ্ছে। তাহলে তুমি হয়তো অবৈধভাবে ইনকাম করেছো, বা যেভাবে হোক তোমার টাকা আছে, তুমি যখন দেশেই রাখতেছো, শুধু পোস্টারও যদি লাগাও, তাহলে সেখানেও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে, মানে দেশে মানির সার্কুলেশনটা হবে। তার মানে, আর যখন আমি এটা পাঠিয়ে দিব, সার্কুলেশন মানিটা বন্ধ হয়ে যাবে, মানে মানি স্যার সার্কুলেশন। হ্যাঁ, প্রথম স্যার অর্থনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি। এটা তো পুরাটাই অর্থনীতির বিষয়, আমি স্পেসিফিক করে বলতে চাই। হ্যাঁ, আহ, বিদেশে বিনিয়োগের হ্রাস। আর ভালো মানে পায় না। প্রভাব কি পড়বে স্যার? হ্যাঁ, প্রভাব তো পড়বে, তাহলে আমরা বিনিয়োগ করতে পারবো না। সবচেয়ে বড় প্রভাব কোনটা? রাজস্ব ক্ষতি হবে। না, রাজস্ব ক্ষতি সবচেয়ে বড় প্রভাব না, সবচেয়ে বড় প্রভাব বলেন। সবচেয়ে বড় কথা হবে অর্থনৈতিক কার্যকলাপ বিকৃত হবে। তো স্থবিরতা আসবে, আর একটু বলেন। না, এটা এগুলো আসবে। সবচেয়ে বড় প্রভাব স্যার কি? ডলার ক্রাইসিস হ্যাঁ, সবচেয়ে বড় ডলার প্রভাব, ক্রাইসিস এর জন্যই তো বিনিয়োগ বিনিয়োগ হ্রাস পাবে। ডলার ক্রাইসিসটা অবশ্যই আসবে, রিজার্ভ আমাদের কমবে, কারণ এখানে প্রথম কথা হলো যে টাকাটা যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা জি যেটা স্যার। বলতে চাই সেটা হলো যে আমাদের অর্থনীতির যে ফ্লোটা, বিশেষ করে মানিটারি যে ফ্লোটা, মানে হুইল অফ ইকোনমি যেটা, জি আহ, স্যার। অর্থনীতির স্যার টাকার চাকাটা, অবমূল্যায়ন না অমূল্য না, মানে অর্থনীতির, মানে আমি বলছি মানি সার্কুলেশন যেটা, মানে সার্কুলেশন অফ মানি, সেটা মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
প্রথম হলো যে আমাদের দেশে মানে এখানে অর্থ মানে মানির ক্রাইসিস তৈরি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ মানিটারি জি ক্রাইসিস প্রথম হলো যে মানে আমার মানিটারি ক্রাইসিস তৈরি হবে। প্রথম টাকাটা তো চলে যাচ্ছে, তাই না? মানে জি টাকাটা জি যে জি চলে মানিটারি ক্রাইসিস, প্রথম কাজ হলো ইম্প্যাক্ট হলো যেখানে মানিটারি ক্রাইসিস, এখানে যে ম্যাসিভ মানিটারি ক্রাইসিস ইন দ্য কান্ট্রি। প্রথম হলো যে ইম্প্যাক্টটা হলো যে ম্যাসিভ মানিটারি ক্রাইসিস, ম্যাসিভ, massive হ্যাঁ monetary মানিটারি crisis ক্রাইসিস ইন দ্য কান্ট্রি, ক্রাইসিস ইন দ্য কান্ট্রি, এটা একটা কারণ। ইম্প্যাক্ট মানিটারি, MONETO না TA, মানিটারি, আচ্ছা দেখে নেবো। হ্যাঁ, তাহলে ম্যাসিভ মানিটারি ক্রাইসিস ইন দ্য কান্ট্রি, মানিটারি একটা সংকট তৈরি হয়, অর্থাৎ টাকার মানে থাকবে না, মানে তাই এটা প্রথম কথা যেটা হলো মানিটারি ক্রাইসিস। মানে অথবা বলতে পারি আমরা ফ্লো অফ লিকুইড মানির একটা ক্রাইসিস তৈরি হবে। তাহলে ম্যাসিভ, এখানে ম্যাসিভ ক্রাইসিস অফ মানিটারি ক্রাইসিস বা লিকুইড ফ্লো, আচ্ছা এটা একটা একটা নামের যে নামে, আচ্ছা লিকুইডিটি ক্রাইসিস, ওটা হলো মানিটারি ক্রাইসিস থেকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হবে, মানে এটা তো হবেই। আমরা চাচ্ছিলাম মানিটারি ক্রাইসিস, অর্থনৈতিক সংকট, এটি রাখো, এটা একটা পার্ট, এটার একটা পার্ট হলো লিকুইডিটি ক্রাইসিস। তাহলে আমার টাকার ফ্লোটা কমে যাবে, তাই না? অর্থাৎ অভ্যন্তরে আমাদের দেশের অভ্যন্তরে যে ফ্লো অফ মানি, জি স্যার এখানে মানিটারি ক্রাইসিস তৈরি হবে অথবা ফ্লো অফ মানিটা কমে যাবে, প্রথম কথা যেটা। তারপর কি হবে? স্যার দ্বিতীয়টা হতে পারে না ইনক্রিজড কস্ট ফর বিজনেস, মানিটারি ক্রাইসিস কমে গেলে আর কি কি কারণে হবে? তো পণ্য দ্রব্যের দাম বেড়ে মানে যায় স্যার। প্রথম হলো যে কর্মসংস্থান তৈরি হবে না, হ্যাঁ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তারপর তাই না? পণ্য দ্রব্য তো হ্যাঁ, বৃদ্ধি দাম পায় দাম মানে বাড়বে, হ্যাঁ ইয়েস, অবশ্যই দাম দাম প্রথম, বাড়তে হ্যাঁ ইয়েস। তাহলে হলো আমার কর্মসংস্থানের তৈরি হবে না। তাহলে বেকারত্ব হ্যাঁ জি হ্যাঁ, তাহলে এখানে কর্মসংস্থান তৈরি হবে না, ইংরেজি কি লিখবো? কর্মসংস্থান তৈরি হবে না বা কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে কি লিখবো? ধরো কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কি হবে? মারাত্মক ক্ষতি হবে, তাহলে মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা এখানে মুখ থুবড়ে পড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা মুখ থুবড়ে পড়বে। ইংরেজি কি লিখবো? উইক ইন না স্যার, মানে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট। এখানে ফলিং ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ফল ফ্ল্যাট মানে মুখ থুবড়ে পড়ে না? তাহলে ফলিং ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ফলিং 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 ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ফলিং ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিটা মুখ থুবড়ে পড়বে, ফলিং ফ্ল্যাট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আচ্ছা, এটা একটা কারণ হবে। আর কি হবে? স্যার এখানে আর ওই যেটা বললাম, কর্মসংস্থান তৈরি হবে, মানে এখানে তো আপনার ফ্লো থাকবে না, অনেকে টাকা নিয়ে চলে যাবে, টাকার সংকটটা তৈরি হবে। আর কি? আর এটা হতে পারে না স্যার যে লাক অফ মডার্ন অ্যামিনিটিস, মানে আধুনিক সুযোগ সুবিধার অভাব হবে। সুযোগ সুবিধা, ওটা আধুনিক সুযোগ সুবিধা যাওয়া দরকার নাই, মূল সমস্যাগুলো বলেন। হুম। হ্যাঁ, গরিবের, গরিবরা আরো গরিব হবে, এটা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে এখানে মানে আমাদের মানে বিশেষ করে স্যার অ্যাবজেক্ট পভার্টি, না পভার্টি টেকসই লেভেলটা ব্যাপার বলতে কমবে, পারবো পভার্টি স্যার, লেভেল যেটা আছে। টেকসই উন্নয়নের ঘাটতি হবে এটা বলতে পারবো। টেকসই তো অনেক পরে, এগুলা তো আর অনেক পরে, টেকসই অত দূর যাওয়া আচ্ছা দরকার আছে। এখানে শুধু অ্যাকিউট প্রবলেম গুলো আপনি বলেন। এখানে যেটা হলো যে আমাদের বিশেষ করে ধরেন এখানে যেটা হচ্ছে যে গরিবরা, যেটা বললেন যে গরিবরা আরো গরিব হবে, বা আমরা আহ, এখানে অ্যাবজেক্ট পভার্টি, পভার্টি লেভেলটা বৃদ্ধি পাবে, এখানে পভার্টি লেভেলটা বাড়বে, মানে কর্মসংস্থান আমাদের থাকবে না, তার মানে পভার্টি লেভেলটা বাড়বে। এখানে পভার্টি হ্যাঁ হ্যাঁ, রাইজ অফ পভার্টি লেভেল, এখানে রাইজ অফ পভার্টি লেভেল, এখানে পভার্টি লেভেলটা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ না থাকলে এখানে আমাদের পভার্টি লেভেলটা বাড়বে। স্যার তারপর তারপরে ওই যে বৈষম্যটা আনতে পারবো, গ্রাম শহরের বৈষম্য বা শিক্ষার বৈষম্য, সামাজিক খাতের বৈষম্য। না, বৈষম্য না, এখানে পভার্টি লেভেল বাড়লে এটা বোঝা যাচ্ছে, এটা
মানে যারা টাকা পাচার করছে ওরা তো রিচ হয়ে যাচ্ছে এক। আচ্ছা, আর কি পারবে? মানি লন্ডারিং, টাকা নাই, না থাকলে কি কি সমস্যা হবে সেটা আমরা আলোচনা স্যার করছি। প্রাইস বেড়ে যাবে পণ্য দ্রব্যের, এটা বলতে পারবো? হ্যাঁ, এখানে ব্যবসা বাণিজ্যে আমাদের মন্থরতা তৈরি হবে। ব্যবসা হ্যাঁ। বাণিজ্যে মন্থর মানে ব্যবসা বাণিজ্যে মানে মন্থরতা, গতিশীলতা থাকবে না। সেটা কি লিখবো? ধরেন ব্যবসা বাণিজ্যে মন্থরতা তৈরি হবে। বলেন স্ট্যাগনেশন ইন বিজনেস অ্যান্ড ট্রেড এন্ড বিজনেস। এখানে স্ট্যাগনেশন অফ ট্রেড এন্ড বিজনেস, স্ট্যাগনেশন in trade and business, trade and business, stagnation in trade and business, ব্যবসা বাণিজ্যে গতি এখানে স্ট্যাগনেশন, স্থির অবস্থা তৈরি হবে। স্ট্যাগনেশন, আপনি যে এখন যে ব্যবসা বাণিজ্যে যান দেখবেন যে দোকানে ক্রেতা নাই, তাই না? মার্কেটে ক্রেতা কিন্তু নাই, সবাই বসে আছে সারাদিন, মানে ক্রেতা তৈরি হচ্ছে না এটা। তাহলে স্ট্যাগনেশন ইন ট্রেড এন্ড বিজনেস, স্ট্যাগনেশন ইন ট্রেড এন্ড বিজনেস, ব্যবসা বাণিজ্যে স্ট্যাগনেশন তৈরি হবে, মানে এখানে আমাদের থাকবে না। আচ্ছা, তারপর কি হবে? হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম বাড়বে। কেন বাড়বে বলেন তো? স্যার ট্যাক্সে কোনো প্রভাব পড়বে? রেভিনিউ কালেকশন কমবে, আসে। টাকা না থাকার কারণে অনেকেই আমদানি করতে পারবে না, বিশেষ করে মানে প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারবে না অনেক ক্ষেত্রে। এটা মানে দেশের টাকাটা তো ওদিকে চলে যাচ্ছে, ফ্লোটা মানে আমাদের মানে ইন্টারনাল যে ফ্লো সেটা কমে যাচ্ছে না এখানে। জিডিপির, আচ্ছা, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়বে, হ্যাঁ এটা আমরা বলতে পারি। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস উইল রাইজ, রাইজ ইন, এখানে এখানে increase in the prices of essential goods, in the prices of essential goods, essential goods, increase in the prices of essential goods, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দামগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে। increase in prices of essential goods, increase in the prices of essential goods, আর কি হবে? প্রাইসের দাম বেড়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে, দারিদ্রতা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা হবে, আর হচ্ছে টাকা ক্রাইসিস সিস্টেমে দেশে। 5টা হয়েছে। হ্যাঁ, আরো একটা বলেন, আপনারা যেগুলো লিখছিলেন এখন সেগুলো বলেন, আপনারা যেগুলো লিখছিলেন এখন সেগুলো বলেন, বলেন। হুম। আর কি বলেন তো? হিমেল নাই, আমিনুল আর কি লিখছেন? স্যার একটা লিখছিলাম রিস্ক অফ প্রাইভেটাইজেশন এফোর্টস একটা দিয়েছিলাম, তারপরে ড্রাগ ট্রাফিকার্স এবং স্মাগলার্স এর একটা দিয়েছিলাম ইম্প্যাক্টের ভিতরে। ড্রাগ ট্রাফিকার্স, স্মাগলার্স, না ওগুলা নিচ্ছি না। আর বলেন সানোয়ার কি লিখছেন? স্যার নেগেটিভ ইমপ্যাক্ট অফ রিপিটিশন, মানে রিপিটেশন মানে কি? নেগেটিভ ইম্প্যাক্ট অফ রিপিটেশন মানে? স্যার রেপুটেশন মানে হচ্ছে ওই যে মানে আপনারই ওই যেটা হচ্ছে খ্যাতির যেটা বোঝায় আর কি, পরিচয় মর্যাদা যেটা বোঝায়, সাধারণ মতামত, না, আচ্ছা সামাজিক পরিচিতি, আচ্ছা, এরকম ওইগুলো কিছু একটা মোটামুটি আছে। বোঝায়। এখন আসেন আমরা রেমেডিস, প্রতিকার গুলো আসলে কি? রেমেডিস গুলো আসলে কি কি হবে? রেমেডিস, প্রতিকার। হ্যাঁ, রেমেডিস কি কি লিখছেন? প্রথম কাজ কি? এটা যদি আমরা বন্ধ করতে চাই প্রথম কাজ কি করতে হবে? স্যার এই হুন্ডি ব্যবস্থাকে করতে হবে, বন্ধ করতে হবে।
যে হুন্ডির পরে আসি, এখন প্রথম কাজ কোনটা? প্রথম মানে একটা এখানে জবাবদিহির একটা গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট স্টাবলিশ করতে হবে, তাই না? এস্টাবলিশমেন্ট অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট প্রথম কাজ, যেটা সবার আগে এখানে। এস্টাবলিশমেন্ট অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, ইস্টাবলিশমেন্ট অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, স্টাব ডেমোক্রেটিক ছাড়াও তোমার হতে পারে। এস্টাবলিশমেন্ট অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। ইউরোপের অনেক দেশ আছে যে সুশাসন, দেখবা যে প্রথম 10টার মধ্যে 3-4টা আছে যেগুলা হলো তোমার রাজতন্ত্র। এরকম অনেক দেশ আছে যে গণতন্ত্র ছাড়াও রাজতন্ত্রের মধ্যেই তোমার সুশাসন অনেক বেশি, অনেকগুলো দেশ আছে। হ্যাঁ, বেশিরভাগই গণতন্ত্র, কিন্তু অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট লাগবে, সেটা রাজতন্ত্র হোক, সেটা তোমার সোশ্যালিস্ট হোক, সেটা ডেমোক্রেটিক হোক, যেটাই হোক না কেন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ইস্টাবলিশ করতে হবে। এটা হলো প্রথম কাজ। তাহলে এস্টাবলিশমেন্ট অফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট প্রথম কাজ। সেকেন্ড কি? উম, উম, এটা স্যার ওই হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করা। আমরা হুন্ডিটা হুন্ডিটা আসবে এখানে, মানে হুন্ডি এখানে হুন্ডিটা মানে আনতে পারি। হুন্ডি, হ্যাঁ। তারপর আর এখানে হচ্ছে স্যার ওই হুন্ডি সিস্টেমটা এখানে মানে হুন্ডিটা বন্ধ তো করা যায় না। ওইটা হলো ফর্মাল চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোটা নিশ্চিত করা, এনশিওরিং এখানে আমরা যে বলি এনশিওরিং সেন্ডিং রেমিটেন্স থ্রু ফর্মাল চ্যানেল, ensuring sending remittance through formal channel, through formal channel, ওইটা একটা বিষয় থাকবে। আর এখানে যেটা হলো দেখো, রেগুলেটরি যে বডিগুলো আছে সেগুলো আসলে কার্যকর করা, মানে রেগুলেটরি বডিগুলা সত্যিকার অর্থে তোমার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাই না? এখানে রেগুলেটরি বডিগুলো আসলে এখানে শক্তিশালী করা। এখানে স্ট্রেংথেনিং রেগুলেটরি বডিজ, স্ট্রেংথেনিং regulatory bodies, regulatory bodies in strengthening regulatory bodies যেগুলো আছে সেগুলো শক্তিশালী করা। আচ্ছা, এক বাংলাদেশ ব্যাংককে স্পেশাল ভাবে বলতে হবে যে এখানে রাজনৈতিক বিবেচনায় ডিরেক্টরস নিয়োগ বন্ধ করা, তাই না? স্টপিং রিক্রুটমেন্ট অফ ডিরেক্টরস ইন পলিটিক্যাল কনসিডারেশন, স্টপিং রিক্রুটমেন্ট অফ ব্যাংক ডিরেক্টরস, stopping recruitment of bank directors in political consideration, in political consideration, stopping recruitment of bank directors in political consideration খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালচার অফ ইম্পিউনিটি বন্ধ করা, এখানে মানে বিনা বিচারে ছাড় দেওয়ার সংস্কৃতি বন্ধ করা। দ্য কালচার অফ ইম্পিউনিটি, এখানে এখানে স্টপিং কালচার অফ ইম্পিউনিটি, স্টপিং কালচার অফ স্টপিং কালচার অফ ইম্পিউনিটি, স্টপিং কালচার অফ ইম্পিউনিটি, মানে এখানে ইম্পিউনিটি, এখানে বিনা বিচারে ছাড় দেওয়ার যে সংস্কৃতি সেটা বন্ধ করা। এখানে স্টপিং কালচার অফ ইম্পিউনিটি, স্টপিং কালচার অফ ইম্পিউনিটি, ইম্পিউনিটি বিনা বিচারে ছাড় দেওয়ার যে সংস্কৃতি সেটা, বিনা বিচারে ছাড় দেওয়ার যে সংস্কৃতি সেটা বন্ধ করা। স্টপিং কালচার অফ ইম্পিউনিটি। আর কি?
এখানে আর একটা ইয়ে হতে পারে না, অ্যান্টি মানি লন্ডারিং ফান্ড তৈরি করা? অ্যান্টি মানি লন্ডারিং ফান্ড। সরি, ফান্ড না স্যার, এটা ইয়ে আর কি, মানে কমিশন। কমিশন, আচ্ছা। এটা হলো আরেকটা যে লন্ডার মানি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা, এটা একটা উদ্যোগ। যে উদ্যোগ যদি আনা যায় সরকার, তাহলে সেটা কাজে দিবে, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখানে হলো আমরা যেটা বলতে পারি সেটা হলো লন্ডার্ড মানি ফিরিয়ে আনার জন্য এখানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, ইফেক্টিভ স্টেপস টু ব্রিং লন্ডার্ড মানি ব্যাক, ইফেক্টিভ স্টেপস টু ব্রিং লন্ডার্ড মানি ব্যাকস, ইফেক্টিভ steps to bring laundered money back, laundered money back, effective steps to bring laundered money back, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আরেকটা হলো যে সুস্থ ধারা রাজনীতি ডেভেলপ না করলে এটা কমবে না, তাই না? ডেভেলপিং সাউন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ডেভেলপিং সাউন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এটা হলে অনেকখানি কমে যাবে। অর্থাৎ যদি এরকম হয় যে পালাইতে হবে না দেশ থেকে, সরকার ফল করলে আমাদেরকে পালাতে হবে না, এই ভাবটা যদি থাকে দেশে, তাহলে আর তোমার সমস্যা এমনিই কমে যাবে অনেকখানি। ডেভেলপিং সাউন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে সুস্থ রাজনৈতিক ধারার উন্নয়ন ঘটানো, ফিরিয়ে আনা। হ্যাঁ, ডেভেলপিং বা ইন্ট্রোডিউসিং এখানে ডেভেলপিং, এটি বলি ডেভেলপিং সাউন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ডেভেলপিং সাউন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আর কি করা যাবে মানি লন্ডারিং বন্ধের জন্য? হ্যাঁ, দেশে বিনিয়োগের জন্য, ইয়েস। অর্থাৎ বিনিয়োগের এখানে হ্যাঁ, দেশে বিনিয়োগের মানে দেশে বিনিয়োগ বান্ধব এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। তাহলে এখানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, যে দেশে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা, ক্রিয়েটিং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন দ্য কান্ট্রি, creating investment friendly environment in the country, environment in the country, creating investment friendly environment in the country, creating হ্যাঁ, আর কি করা যাবে? সমাজটাকে আমরা আসলে ওটা যায়, সমাজটাকে আমরা দুর্নীতি মুক্ত, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হলে এমনি দুর্নীতি কমে যাবে। আর কি করা যায় দেখেন তো, আর কি করা যাবে? আর কিছু লাগে না এগুলাই? তবে দেখেন আরো ভালো কোনো পয়েন্ট যদি কাজে আসে, মোটামুটি এগুলা লেখলে আমাদের হয়ে যাবে। তাহলে মোটামুটি এগুলো লেখলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওই যে ওরা টাকা পালে যে টাকা পাঠালে যে ওদের 2.5% যে দেয়, হ্যাঁ, ওটা বৃদ্ধি করলে কি কোনো মানে এটা কি রোধ করা যাবে? ও তো হুন্ডির কথা বলছি আমরা, যে হুন্ডি হ্যাঁ, ফর্মাল আচ্ছা চ্যানেলের কথা, পয়েন্ট তো কভার হয়ে গেছে। আচ্ছা। এটুকু লেখলেই দেখেন আপনি, এই যে পয়েন্টগুলো বললাম না, এগুলো লেখলেই দেখবেন যে 300 ওয়ার্ডের উপরে হয়ে যাবে। হ্যাঁ, যে এখানে যে পয়েন্টগুলো লিখছি আর ইন্ট্রোডাকশন কনক্লুশন লেখলেই 300 উপরে যায়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে, যে প্রেজেন্ট সিনারিও অফ মানি লন্ডারিং ইন বাংলাদেশ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের লিখতে হবে। তাহলে প্রেজেন্ট সিনারিও অফ মানি লন্ডারিং বাংলাদেশ, ওইটা আমাদের ডেটা বেসড হতে হবে, ওইটার জন্য আমার ডেটা লাগবে, ওইটার জন্য আমার ডেটা থাকতে হবে, ওইটা আমরা রেডি করে দিব। তাহলে দেখেন দুইটা কিন্তু ফোকাস রাইটিং এখন আমাদের হয়ে গেল, অনেক কঠিন দুইটা ফোকাস রাইটিং, তাই না? আপনি কিন্তু জেনে গেলেন যে মানি লন্ডারিং খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আপনি যদি নাও পড়েন এখন, যদি ওই যে প্রেজেন্ট সিনারিও মানি লন্ডারিং, সেটা তো আমি ডেটা না থাকলে বলতে পারবো যে আমাদের দেশে প্রতি বছর বিশাল একটা অ্যামাউন্ট টাকা, মানে গত 15 বছরে যেটা বলা হয়েছে যে
14 লাখ কোটি টাকার মতো বোধহয় এরকম একটা অ্যামাউন্ট দেখলাম যে পাচার হয়েছে। এবং সম্প্রতি শেখ হাসিনা কিছু টাকা পাচারের তথ্য পাওয়া যাচ্ছে যে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের মাধ্যমে, জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কালকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ডেকে এনে ওইখানে যে মানি লন্ডার মানি আছে সেটা ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছে। সম্ভবত শেখ হাসিনার বিরুদ্ধেও এটা সম্ভবত পাওয়া যাচ্ছে। তার মানে দেখো যে সবাই মানে যে যার মতো মানে বেনজির টেনজির ওরা দেশের বাইরে পাঠাইতে পারে না নিষেধাজ্ঞার জন্য, ওরা গোপালগঞ্জ কিনে ফেলছে। মানে যারা পাঠাইতে পারে নাই তারা কিন্তু দেশেই একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করে ফেলছে। রাষ্ট্র যেগুলো দেশে আছে ওগুলো তো নিয়ে নিবে। ওই যে এসালাম এটা যেটা করবে, এসালামের শেয়ার বিক্রি করে সমন্বয় করবে ইসলামী ব্যাংকে বলছে সরকার। এসালামের যে শেয়ার আছে ওটা বিক্রি করে সমন্বয় করবে। গভর্নমেন্ট অনেক কিছু করবে, মানে যেগুলা দেশে যেগুলো আছে সেগুলো তো গভর্নমেন্ট করতে পারবে বিভিন্ন ভাবে। হ্যাঁ, এটা আর দেশের বাইরে ফেরে আনতে হলে ওই দেশ থেকে ওই দেশের সাথে চুক্তি করতে হয়, করতে হয়। ওগুলো যতটুকু চেষ্টা করলে কিছু না কিছু আনা যাবে, হয়তো ফুল আনা যাবে না ট্রেন। হ্যাঁ, মানে আনা কঠিন। হ্যাঁ, এটা না সুইস ব্যাংকে তো এখন দিচ্ছিল, আনার সুযোগ করে দিছিল, পরে সুইস ব্যাংক থেকে টাকা সবাই সরায় অন্যান্য দেশে নিয়ে গেছে। 18 আনাটা অনেক কঠিন, ডিফিকাল্ট। এটা আনাটা অনেক ডিফিকাল্ট, অনেক লুই। তারপরে উদ্যোগ মানে নিতে থাকলে, চেষ্টা করতে থাকলে কিছু না কিছু আনা যাবে। হ্যাঁ, ওই তো ইনভেস্ট করে ফেলে অনেকটা লিকুইড আকারে হয়তো থাকে, যেগুলো লিকুইড আকারে থাকে সেগুলো তো আনা যাবে। মানে ওইটা চুক্তি থাকলে অনেকখানি আনা যাবে। মানে 20% আনতে পারলো তো অনেক, 10% আনতে পারলেও যদি 10%ও আনা যায়, যদি একজনের টাকা আনা যায়, তাহলে কিন্তু অনেকে ওটা ভাববে যে টাকাটা ফিরিয়ে আনতে পারে। মানে একটা মেসেজ যে উদ্যোগ নিয়েছে এবং দুই একজনের টাকাও যদি ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটা ভাবনার বিষয় হবে যে টাকাটা ফিরিয়ে আনতে পারে। কাজে আমি পাঠানোর আগে ভাবতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে থাকবে। হ্যাঁ, তাহলে আজকে শেষ। তাহলে এগুলা একটা মানি লন্ডারিংটা আগামী ক্লাসে আশা করি আমরা ওই দুইটা দিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। ওকে।